আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম এগেইন। আমরা বিগত যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলোর মধ্যে মোটামুটি আমাদের যে ডিসকাশন ইস্যুগুলো ছিল 6-7 ক্লাস দুইটা মোটামুটি একই রকম প্যাটার্নে তৈরি করা হয়েছে। ক্লাসগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ইনফরমেশন বইয়ের থেকে যতটুকু কালেকশন করার মতো থাকে সেগুলো বই, এবং যেগুলো ওয়েবসাইট থেকে কালেকশন করার মতো থাকে সেগুলো ওয়েবসাইট থেকে কালেকশন করছি। আশা করি আমাদের যে স্লাইডগুলো অলরেডি অবজারভেশন করছেন, অবজারভেশন অনুসারে দেখতে পাবেন যে ক্লাসগুলোর যে জিস্টগুলো আমরা সাজানোর চেষ্টা করছি সেগুলো আগে মানে পয়েন্ট আউট করে পড়াশোনা করার চেষ্টা করবেন। সাথে হচ্ছে ইন ডিটেলস কতগুলো, যেমন এই দুইটা লেকচারের মধ্যে লাস্ট যে 6 এবং 7 দুটো লেকচারের মধ্যে ইন ডিটেলস অনেক কথাবার্তা আপনাদের জন্য অতিরিক্ত ইনফরমেশন হিসেবে জানার জন্য দেওয়া হয়েছে। কারণ যদি কোশ্চেন বিভিন্ন ডাইমেনশন থেকে যারা অ্যাক্টিভেট, যারা মনে নিজেকে ভাবেন যে ঠিক আছে আমি অ্যাক্টিভলি সকল ইনফরমেশন জেনে নেব, কী জন্য আমার 80% প্লাস আমার লাগবে, কমন লাগবে পরীক্ষার মধ্যে, তাহলে তাদের ক্ষেত্রে নর্মাল যেটা ঘটে সেটা হচ্ছে তারা একটু বেশি করে পড়ার জন্য চেষ্টা করেন। তাদের জন্য একটু সুযোগ করে আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। সেই অংশটুকু আমরা সাধারণত বোর্ডের মধ্যে একটু স্কিপ করার চেষ্টা করি। আজকে স্লাইডের মধ্যে প্রায় অনেকগুলো টপিক এমন থাকবে যেগুলোর মধ্যে অতিরিক্ত অংশগুলো আপনাদের জন্য শুধু জানার জন্য পড়া থাকবে, আর আমি যেগুলো হচ্ছে পয়েন্ট আউট করে দেবো সেগুলো থাকবে হচ্ছে মূলত মূল ফোকাস করার মতো জায়গা। একদম শুরুর দিকে যদি আমরা চ্যাপ্টার আউটলাইনটা একটু দেখে নিই যে এই চ্যাপ্টারের মধ্যে বা এই লেকচারটার মধ্যে আমরা কোন কোন ইস্যুগুলো পড়বো। প্রথমে আসে একদম রিফর্ম মুভমেন্ট। রিফর্ম মুভমেন্টের মধ্যে আমরা দেখতে পাই যে মিনিং আর হচ্ছে ইম্পর্টেন্স, এই ইস্যুগুলো খুব বেশি মানে জরুরি না। ইম্পর্টেন্স কি আর রিফর্ম মুভমেন্ট কি, এগুলো কনসেপ্ট জানাটা জরুরি না। কারণ এমসিকিউ কোশ্চেনের জন্য কোন এমসিকিউটা বেশি পরিমাণ পরীক্ষার হলের জন্য সাপোর্টিভ এবং কোনটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট ফর গিভিং দ্য এক্সাম, এটা হচ্ছে আমাদের জানার বিষয়। তো এই জায়গার মধ্যে কয়েকটা রিফর্ম যে মুভমেন্ট আছে এই মুভমেন্টগুলোর হিস্ট্রি অ্যান্ড হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড উইল বি দ্য মেইন ফোকাস অফ দ্যাট পার্টিকুলার টপিক অ্যাকচুয়ালি। অ্যান্ড এই জায়গার মধ্যে আমরা যেই এগুলো রিফর্ম মুভমেন্টগুলো প্রথমে আনার চেষ্টা করছি বা সিলেবাসের মধ্যে যেগুলো আছে, ব্রাহ্ম সমাজ, তারপর হচ্ছে ফরাইজি মুভমেন্ট, রামকৃষ্ণ মিশন, মোহামেড লিটারি সোসাইটি, আলিগড় মুভমেন্ট। এবং আমরা নর্মালি সবাই জানি যে যারা একটু আগের বইগুলো অ্যানালাইসিস করছি যে সেশন যাদের মোটামুটি এসএসসি 2012 পর থেকে 12, 13, 14 এই তিনটার মধ্যে এসএসসি যাদের ব্যাচটা, তারা মোটামুটি এই চ্যাপ্টারগুলো ছাড়াও আরও কয়েকজন বিখ্যাত মনীষীর মুভমেন্টের কথা আমরা যে নর্মালি পড়ে আসছিলাম। সমাজকর্মের যে চ্যাপ্টারগুলো মোটামুটি আমাদের সাজানো ছিল, ইন্টারমিডিয়েট সিলেবাসের মধ্যে ফোকাস করা হয়েছিল নারী আন্দোলনে যারা ছিল তাদের, এগুলো ছিল অনেকটা সংস্কার মুভমেন্টের মতো। কারণ নারীদেরকে ওইভাবে সমাজ থেকে বের করে দেওয়া হতে চাইছিল, তাদেরকে আবার সমাজে তাদেরকে স্টেবল করার জন্য প্রক্রিয়া স্বরূপ হিসেবে ওই মুভমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই মুভমেন্টগুলোর মধ্যে ছিল হচ্ছে রুকেয়া বেগম, রোকেয়া সাকাত হোসেনের ভূমিকা, তারপর হচ্ছে ফয়জুন্নেসা, এরপর আরও ব্যক্তিত্বের মধ্যে ছিল হচ্ছে হাজি মোহাম্মদ মুহসিন। তাদের আচরণ এগুলো মানে লাইফ স্কেচগুলো মোটামুটি পড়ার জন্য সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু এখন আপডেট যে এটা আছে আর কি, আপডেট যে সিলেবাসটা সেই সিলেবাসের মধ্যে এই অপশনগুলো মূলত আসলে এই মুভমেন্টগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে বা হয়ে থাকে। এবং পিএসসি যে সিলেবাসের মধ্যে যেগুলো দেওয়া হয়েছে এগুলো মোটামুটি ইনফরমেশন এগুলো আপাতত গুরুত্বপূর্ণ। তবে এই ব্রাহ্ম সমাজ পড়ার ক্ষেত্রে আমরা জানি যে ব্রাহ্ম সমাজের সাথে জড়িত ছিল আরও কয়েকটা টপিক, কি সতীদাহ প্রথা আইন, এবং সতীদাহ প্রথা একটা বিরাট বিপ্লব। তো অংশটুকু এই ব্রাহ্ম সমাজের এই যেহেতু কীর্তি, সুতরাং রিলেটেড ইস্যু হিসেবে এই পয়েন্টটা আমাদেরকে পয়েন্ট দিতে হবে। আমরা স্লাইডের মধ্যে সর্বোচ্চ দেখানোর চেষ্টা করবো। ফরাইজি মুভমেন্ট, রামকৃষ্ণ মিশন, মোহামেড লিটারি সোসাইটি, এই তিনটার মধ্যে এই ফরাইজি মুভমেন্ট নট মাচ ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে এটাকে ধরা যায় যে অনেকটা 2 স্টার, এটা 3 স্টার। রামকৃষ্ণ মিশন যেটা, এইটাও ঠিক একই রকম 2 স্টার। আর মোহামেড লিটারি সোসাইটি যেটা, এটা আবার 3 স্টার। আলিগড় মুভমেন্ট, এটা একইভাবে 3 স্টার। তার মানে এই মুভমেন্টগুলোর মধ্যে আমরা মোটামুটি 2টাকে 2 স্টার রাখি, আর বাকি 3টাকে একদম মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়ার মধ্যে যেটা বলে 3 স্টার বিশিষ্ট মুভমেন্ট হিসেবে ইন্ডিকেট করব। তারপর হচ্ছে ফিলোসফিক্যাল ভ্যালুস, এই অংশটুকুর মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে যে সবাই মোটামুটি এই চ্যাপ্টারটা ইন্টারমিডিয়েট সিলেবাসের মধ্যে সবাই পড়ছেন যে সমাজ কল্যাণের হিস্ট্রির ক্ষেত্রে বিভিন্ন রিলিজিয়নগুলো বিভিন্ন সময় বা বিভিন্ন দেশের মধ্যে কী কী ধরনের অ্যাটেম্প্ট তৈরি করছে এবং কীভাবে মোটিভেট করছে মানুষকে টু রেন্ডার দ্য সার্ভিসেস, সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিসেস টুয়ার্ডস দ্য পুর অর দ্য ডেস্টিটিউট কমিউনিটি।
তাদের কমিউনিটির জন্য বা ইম্পোভারিশ কমিউনিটি তাদের জন্য কি কি ধরনের পদক্ষেপ নিচ্ছে সমাজ কল্যাণের ক্ষেত্রে, যেটা ধর্মগুলো প্রভাব ফেলছে, সেগুলো মূলত আলোচনার ইস্যু এখানে দাঁড় হয়ে আছে। তো আমরা নর্মালি জানি যে এই ক্ষেত্রে প্রত্যেকটা ধর্ম আলাদা আলাদা আলাদাভাবে পরিণত হয়। এই অংশটুকুর জন্য আপনাদের জন্য একটা ইন ডিটেলস পড়াশোনার একটা আলাদা গাইডলাইন থাকবে। আমরা পরবর্তী স্লাইডে যখন যাব তখন আমাদেরকে এই অংশটুকু ক্ল্যারিফাই করার চেষ্টা করবো। এরপর সর্বশেষ যে চ্যাপ্টারটা, এটার মধ্যে সোশ্যাল জাস্টিস এবং হিউম্যান রাইটসের একটা রিলেশন দেখানো বা ইন্টার রিলেশন অথবা ভূমিকার ইস্যু তুলে ধরার জন্য বলছে আর কি। এই দুটো টপিকের মধ্যে এটা হবে 3 স্টার হিউম্যান রাইটস। এখান থেকে কোশ্চেন আসার মনে সবচেয়ে বেশি। সোশ্যাল জাস্টিস এটা একটা জাস্ট কনসেপ্ট, এটা থেকে আসলে ওই ইনট্যাক্ট ইনফরমেশন অথবা যেটাকে বলা হয় সলিড ইনফরমেশন, এটার পরিমাণ খুবই রেয়ার, যার কারণে আমাদের এই চ্যাপ্টারটা না পড়লে কোনো ওইভাবে প্রয়োজন পড়বে না। সোশ্যাল জাস্টিসের সাথে সমাজকর্মী সম্পর্ক, এটা দেখা যাবে যে কনস্টিটিউশনের যে ইস্যুগুলো থাকে ওগুলো হয়তো উঠে আসার চেষ্টা করবে, তার কারণে এই টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট হবে না। আমরা একদম প্রথম থেকে যদি শুরু করি যে সাম রিমার্কেবল মুভমেন্টস or reform movements in the ইন্ডিয়া সাবকন্টিনেন্ট, ইন্ডিয়া বাংলাদেশ সাবকন্টিনেন্ট যেটা আছে, ওই কন্টিনেন্টের মধ্যে যে আন্দোলনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল সমাজ কল্যাণের ক্ষেত্রে, সেগুলো আমরা এট ফার্স্ট মানে আসলে যে ইস্যুগুলো এর আগে কোশ্চেনে আসতে পারে যে সংস্কার অথবা রেভলিউশন, এই কনসেপ্টগুলো কীভাবে আসে সেটা। রেভলিউশনটা হচ্ছে মূলত আমূল পরিবর্তন, আর রিফর্মটা কি? রিফর্মটা হচ্ছে যেটা সমাজে আছে সেটাকে একটু রিডিফাইন করার চেষ্টা করা অথবা এটাকে একটু রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করা। তার মানে রেভলিউশন শব্দটা হচ্ছে একদম আমূল পরিবর্তন, এটার দিকে একটু ডিফারেন্ট শব্দ হচ্ছে রিফর্ম। রিফর্ম মানে হচ্ছে যে এক্সিস্টিং সিচুয়েশনটা থাকবে সেই এক্সিস্টিং সিচুয়েশন থেকে কিছু ক্রাইটেরিয়া মানে অ্যাড অথবা সাবস্ট্রাক্ট করা। অন দ্য আদার হ্যান্ড রেভলিউশন যেটা, এটা পুরা একটা সোশ্যাল স্ট্রাকচার পুরোটাকে একদম চেঞ্জ করে ফেলার একটা প্রক্রিয়া। তাহলে এই দুইটা কনসেপ্ট থেকে শুধু কোশ্চেন আসতে পারে যে রিফর্ম জিনিসটা কি, রিফর্মের কয়েকটা টাইপসের মধ্যে কী কী ধরনের রিফর্ম সারা পৃথিবীতে এখন পর্যন্ত ঘটছে, এগুলোর একটু 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 করে এক্সাম্পল জানার চেষ্টা করা হইতে পারে সর্বোচ্চ। তো এগুলোর মধ্যে প্রথমে যেটা ধর্মীয় সংস্কার আন্দোলন, এর মধ্যে ধর্মীয় বলা হতে পারে কোশ্চেনগুলো কীভাবে, নিচের কোন আন্দোলনটি ইটস এ রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট ইন দ্য হিস্ট্রি। তো রিলিজিয়াস মুভমেন্টের মধ্যে যেগুলো আছে সেগুলো একটা এক্সাম্পল বা 3টা এক্সাম্পল দিবে, অথবা একটা এক্সাম্পল দিবে আর বাকিগুলো রিলিজিয়াস মুভমেন্টের অন্তর্ভুক্ত দিবে না দিয়ে এভাবে কোশ্চেনগুলো করতে পারে। এটা হলো টাইপস। এর মধ্যে আছে সামাজিক সংস্কার আন্দোলনের, যেটা বললাম কয়েকটা টাইপস নর্মালি এই আন্দোলনকে ভাগ করা হয়েছে সংস্কার আন্দোলনকে। এর মধ্যে যে একটা হচ্ছে সামাজিক সংস্কার, ধর্মীয় সংস্কার, রাজনৈতিক সংস্কার, সাংস্কৃতিক সংস্কার। এই সাংস্কৃতিক সংস্কার প্রত্যেকটা আন্দোলনের এক একটা করে আলাদা ক্রাইটেরিয়া আছে দেখা যাচ্ছে। আমি কয়েকটা আন্দোলনের এক্সাম্পলও আমি এখানে অন্তর্ভুক্ত করছি। এটা হচ্ছে আপনাদের একান্ত ব্যক্তিগত পড়াশোনা হবে, এখান থেকে কোশ্চেন হবে আসলে সাপোর্ট হওয়ার সম্ভাবনা কম। তারপরেও যদি মোটামুটি এই দুইটা আন্দোলন থেকে কোশ্চেন করে, রাজনৈতিক আন্দোলন, সামাজিক সংস্কার আন্দোলন আর ধর্মীয় সংস্কার আন্দোলন, এই 3টা থেকে মোটামুটি একটা হয়তো এক্সাম্পল স্বরূপ দিতে পারে যে কোনটা নিচের হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য পলিটিক্যাল রিফর্ম মুভমেন্ট ইন দ্য হিস্ট্রি। এভাবে দিয়ে কোয়েশ্চেনটার মধ্যে 4টা অপশন দিতে পারে, যেটা হতে পারে যে সতীদাহ প্রথা, এরপর হচ্ছে পলিটিক্যাল কোনো একটা মুভমেন্টের নাম দিল, বাকি 3টা অন্য কোনো মুভমেন্টের নাম দিল, দিয়ে আপনাকে এটা আনসারটা জাস্টিফাই করার চেষ্টা করতে পারে। ইন দ্য রেভলিউশনারি হিস্ট্রি, অন দ্য রিফর্মিং হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড আমরা যদি ধরি, তাহলে একদম প্রথম দিকে আসে ধরা যায় যে পৃথিবী সৃষ্টির পর থেকে প্রতিটা মানুষ প্রতিটা জেনারেশনে আমরা দেখতে পাই সাম অফ দ্য ইম্পর্টেন্ট রিকনস্ট্রাকশন হ্যাপেন অ্যান্ড ওয়াজ হ্যাপেনিং অথবা ইজ হ্যাপেনিং টু টিল নাও। এটা হ্যাপেনিং হচ্ছেই, কারণ হচ্ছে প্রতিনিয়ত আমাদের কাছে যেটা আগে ছিল প্রাচীন, সেটা আজকে মনে হচ্ছে কি রিফর্মের ইস্যু হয়ে দাঁড়ায়। তো এই জন্যই নতুন নতুন পলিসি। সো অন দ্যাট very important sector we will identify some of them. For example মার্টিন লুথার কিংয়ের যে আন্দোলনটা প্রথম ছিল, এটা মূলত আসলে যে ধর্ম আন্দোলন, যেটা প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের মধ্যে একটা বিদ্রোহ, মানে ক্যাথলিকদের বিরুদ্ধে প্রোটেস্ট্যান্টরা দাঁড়াইছে যে না, ক্যাথলিকরা যে সিস্টেমে খ্রিস্টান ধর্ম গির্জাভিত্তিক সোসাইটিকে এন্ডোর্স করার চেষ্টা করেছে, সেটার বিরুদ্ধে তারা দাঁড়াইছিল। এটা একটা মূলত ধর্মীয় সংস্কার আন্দোলন ছিল। তারপরে হেনরি লুই ডিরোজিও যে আন্দোলনটা হচ্ছে কোনো জিনিসেই তর্কের ঊর্ধ্বে নয়, সত্যমিতে যাই হোক তর্কের বিচারে বিবেচনা সাপেক্ষে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করা অথবা রিসিভ করার চেষ্টা করা। এটা হচ্ছে হেনরি লুই ডিরোজির বলা যায় ইন্টেলেকচুয়াল মানে রিফর্ম মুভমেন্ট। তারপর রাজা রামমোহন রায় সেটা হচ্ছে কালচারাল রিফর্ম মুভমেন্ট। রাজা রামমোহন রায় আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় উপমহাদেশের মধ্যে বেশ কয়েকটা
যে কয়েকজন ব্যক্তিত্ব পরবর্তী জেনারেশনের মধ্যে আমাদের কাছে এখনও আলোচিত হয় শুধুমাত্র তাদের কিছু রিফর্মিং স্ট্রাকচারের কারণে, সোশ্যাল রিফর্মিং স্ট্রাকচারের কারণে। তার মধ্যে অন্যতম যারা যারা মন রায়, তারপর হচ্ছে বিদ্যাসাগর। এই জন্য এই 4 জন ব্যক্তি বা এই 3 জন ব্যক্তি মানে মোটামুটি ইনফরমেশনের জন্য ইতিহাসে গুরুত্বপূর্ণ হিসেবে জড়িত হয়, এই জন্য সংস্কার আন্দোলন পত্রিকায় এদের নাম চলে আসে। তারপর যেটা আসে সেটা হচ্ছে প্রথম যে চ্যাপ্টারটা রিফর্ম মুভমেন্ট, কয়েকটা মুভমেন্টের মধ্যে বলছিলাম যে ব্রাহ্ম সমাজ এবং 3 স্টার বিশিষ্ট। এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা যদি আসে রিফর্ম মুভমেন্টে বেশি। এই জায়গার মধ্যে সতীদাহ প্রথা আইনটা মানে ইনক্লুডেড থাকবে। আমরা সবাই জানি ব্রাহ্ম সমাজের মূল এটা কি ছিল? একেশ্বরবাদ প্রচার করা। তার মেন থিমটা ছিল একেশ্বরবাদ, ব্রাহ্মের উপর ভরসা করে। যে আগে যেমন হিন্দু ধর্মে অনেকগুলো ঈশ্বরের বিশ্বাসী ছিল, এই বিশ্বাস থেকে বের হয়ে এসে একটা ঈশ্বরের প্রতি বা একজন ঈশ্বরের প্রতি বিশ্বাস করার জন্য এই ব্রাহ্ম সমাজের নেতৃত্বটা মূলত তৈরি হয়েছিল 1828 সালের দিকে। 1828 সালের দিকে ওই যে রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ চৌধুরী অথবা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর আর হচ্ছে আমাদের রাজা রামমোহন রায়, এই কয়েকজন মিলে আরও কয়েকজন ব্যক্তিত্ব এখানে জড়িত ছিলেন। তাদের সমন্বয়ে আসলে ব্রাহ্ম সমাজের উৎপত্তির আসলে হয়েছিল। এবং ব্রাহ্ম সমাজের মূল যে প্রচারণার অংশ ছিল সেটা হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকা। এই পত্রিকার মাধ্যমে তাদের যে আইডিওলজিগুলো বা আন্দোলনের যে আইডিয়ালসটা ছিল এটা মূলত এক্সপ্রেস করার চেষ্টা করা হতো মূলত এই পত্রিকার মাধ্যমে। এবং এই ব্যক্তিরা এই পত্রিকার সাথে জড়িত আরেকটা বিখ্যাত নাম ছিল হচ্ছে অক্ষয় কুমার দত্ত, যেটা প্রকাশক হিসেবে তিনি ওই সময় যথেষ্ট ভূমিকা এবং বেশ অনেকগুলো কলাম সাথে হচ্ছে লিখা বা রাইটিংস তার উপর তিনি লিখেছিলেন। তারপর হচ্ছে এই অংশটুকু হচ্ছে যে অংশটুকু আপনাদের দিলাম, সেই অংশটুকু হচ্ছে শুধুমাত্র একান্তভাবে যাদের জানার ইচ্ছা অনেক কিছু থাকে এইটুকু। ব্রাহ্ম সমাজের মধ্যে বাকি যে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো আমরা ফলো করি। ব্রাহ্ম সমাজের শ্রেণী বিভাগ মানে ব্রাহ্ম সমাজ যে আন্দোলনটা ছিল, আন্দোলনের 2টা ক্লাসিফিকেশন ছিল। এটা হচ্ছে আদি ব্রাহ্ম সমাজ, এটা সাধারণ ব্রাহ্ম সমাজ। এই 2টা ক্লাসিফিকেশন থেকে মানে কোশ্চেন আলাদা আলাদাভাবে হতো। যেটা আদি ব্রাহ্ম সমাজ ছিল, এটা হচ্ছে যে একদম ব্রাহ্ম আন্দোলনটার শুরুর দিকে যারা যারা ছিল তারা, আর সাধারণ ব্রাহ্ম সমাজের সবাই মোটামুটি যেটা রিসিভ করছিল। মানে ব্রাহ্ম সমাজের আন্দোলনটা কিছু একটা পার্ট ছিল যেটা হচ্ছে সবার কাছে রিসিভেবল ছিল, আর কিছুটা ছিল হচ্ছে যারা একদম মানে প্রাচীন থেকে করে আসছে, যাদের আসলে রিসিভ করার ইয়াটা কম ছিল তাদের। এবারে সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজে কেন সমাজ সংস্কারে মানে আমরা সমাজ কল্যাণে কেন ব্রাহ্ম সমাজ যে আন্দোলনটা এটা কেন আমরা পড়ি, রিফর্ম মুভমেন্ট কেন পড়ি? কারণ হচ্ছে প্রথম হিন্দু সমাজের মধ্যে তাদের এক্সিস্টিং যে সোশ্যাল ইয়াগুলো ছিল, কুপ্রথা বা ইয়াগুলো ছিল, ধর্মীয় বিভিন্ন ধরনের অবস্টেকেলগুলো ছিল, সেগুলোর বিরুদ্ধে কথা বলেছিল এই গ্রুপটাই। এবং যে ভয়াবহ কতগুলো রীতি ছিল, যে রীতিগুলোর বিরুদ্ধে তারা তাদের কণ্ঠস্বর অথবা ভয়েস রেজ করেছিল, তার মধ্যে অন্যতম কয়েকটা ছিল হচ্ছে এই যে মূর্তি বা দেবদেবীর পূজা বর্জন। এটা কিন্তু এখন পর্যন্ত ধরা যায় যে অতিরিক্ত ধর্মীয় বা অনেক বেশি উপাসনা বা ঈশ্বরের প্রতি যে বিশ্বাস, এটার বিরুদ্ধে যে কথা বলা, এটা এখনও বলতে গেলে অনেকেই সাহস করতে ভয় পায়। তো ওই সময় এই আন্দোলনটা ছিল একটা বিরাট বড় একটা আঘাত, ধরা যায় যে যারা ধর্ম মানে তাদের জন্য একটা বড় একটা আঘাত ছিল, কিন্তু তারা তাদের যথেষ্ট যুক্তি দিয়ে এটা প্রতিহত করছে। তারপর জাতিভেদ প্রথা নিশ্চয় জানি যে ওই যে হিন্দু সমাজের মধ্যে যে বিভিন্ন ধরনের জাত, এরপর হচ্ছে ছিল ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয়, এই যে গ্রুপগুলো ছিল বৈশ্য, তাদের মধ্যে যে একটা ইন্টারনাল একটা কনফ্লিক্ট অথবা আরও যে ইন্টারনাল কতগুলো গ্রুপ আছে ধর্মভিত্তিক হিন্দুদের মধ্যে, তাদের মধ্যে যে একটা জাতিভেদ, এই জাতিভেদ দূর করার জন্য কথা বলছিল মূলত এই ব্রাহ্ম সমাজ। স্ত্রী শিক্ষা, নারী মুক্তির জন্য তারা কথা বলছে। এরপর হচ্ছে বহুবিবাহ, বাল্যবিবাহের পক্ষে কাজ করা। আগে যেমন এটা সিস্টেম ছিল কি, বাল্যবিবাহ এবং বহুবিবাহ এগুলো মানে সমাজে নারীদের জন্য অধিকার সুরক্ষার ক্ষেত্রে বাধা, এইগুলোর বিপক্ষে তারা সবসময় কাজ করার চেষ্টা করছে। যেগুলো আসলে সমাজকর্মের যে টার্গেট, মানে আমরা এই আলোচনাগুলো কী জন্য করি, সমাজ কল্যাণ বা সমাজকর্মের যে টার্গেটগুলো আছে সেগুলো তারা বাস্তবায়ন করার ক্ষেত্রে মানে যথেষ্ট সহযোগিতাপূর্ণ ছিল। কারণ আমরা হয়তো বা এখন ভাবতেছি যে তাদের আন্দোলনটা তো আসলে সমাজ কল্যাণ কেন্দ্রিক ছিল না, বাট হয়ে গেছে এসে সমাজ কল্যাণমূলক। এই জন্য মূলত আসলে এই টপিকগুলো আলোচনার ইস্যু হিসেবে সবসময় থেকে যায়। তারপর ধর্মীয় কর্মসূচি কী ছিল, ধর্মীয় কতগুলো প্রচারণার অংশ হিসেবে যে ছিল সে একেশ্বরবাদ বা নিরাকার ব্রহ্মের উপাসনা, এরপর হচ্ছে দেবদেবীর মূর্তি পূজা বর্জন, সাথে হচ্ছে নিরাকার ব্রহ্মের উপাসনা করা, এগুলো মূলত আলোচনার ইস্যু ছিল। এবং এই যে ব্রাহ্ম সমাজের মধ্যে সকল ধর্মের একটা মিক্সচার তারা তৈরি করতে সক্ষম ছিল। এবং বিশেষ কিছু দিনে যেমন মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে বেদের সাথে অন্যান্য ধর্মগ্রন্থ পাঠ করা হইতো আর কি।
এগুলো ছিল তাদের ধর্মীয় কর্মসূচি। আর সামাজিক কর্মসূচিগুলোর মধ্যে কি কি ছিল? সামাজিক কর্মসূচির মধ্যে গুলো ছিল হচ্ছে জাতিভেদ প্রথা বিলোপ করা, স্ত্রী শিক্ষা, নারী মুক্তি, কুপ্রথা বিলোপ, তারপর হচ্ছে সমাজসেবা। এই অ্যাক্টিভিটিগুলো ছিল হচ্ছে তাদের অন্যতম রিফর্মিং এর জায়গা ছিল, যার কারণে এই আন্দোলনটা ছিল হচ্ছে এই ইস্যুগুলো ছিল হচ্ছে মূলত ব্রাহ্ম সমাজের গুরুত্বপূর্ণ রিফর্মিং টপিক অফ দ্য রিফর্মিং সাবজেক্ট ম্যাটার। তো এখানে আসি যে শিক্ষামূলক অন্যান্য ক্ষেত্রে যেটা ছিল যে পাশ্চাত্য শিক্ষিত হওয়া যাবে না। যেমন আমরা সবাই জানি যে রাজা রামমোহন রায় যখন বিলাত যায়, রাজা রামমোহন রায় যখন বিলাত যায় তখন তাকে ব্রিটিশ সরকার তাকে রাজা উপাধিতে ভূষিত। রামমোহন রায়ের নাম আগে কিন্তু রাজা ছিল না, সে বিলাত গেছিল এবং জনগণের পক্ষে কথা বলতে গেছিল। এবং সবাই জানি যে বেন্টিং যে 1829 সালে সহমরণ প্রথা নিরোধ আইন করেছিলেন, এই আইনটা করার মূল প্রস্তাবনাটা কিন্তু রাজা রামমোহন রায়ের কাছ থেকে আসছিল। রাজা রামমোহন রায় ওখানে যাওয়ার কারণেই এই দাবিগুলো নিয়ে উপস্থিত হয়েছিল বলেই তাকে রাজা উপাধিতে ভূষিত করা হয়। কিন্তু তৎকালীন হিন্দু সমাজ যেটা ছিল, রক্ষণশীল হিন্দু সমাজ যেটা ধরা হয়, তারা কিন্তু তাকে কি বলছিল যে তারা তার ধর্ম ত্যাগ করে। বিলাতে যাওয়া মানে হচ্ছে কি, তখন ইংল্যান্ডে যাওয়া মানে হচ্ছে ধর্ম ত্যাগ করা, ম্লেচ্ছ দেশ বলা হয়তো ইংল্যান্ডকে। তো যার কারণে দেখা যেত কি যে ওয়েস্টার্ন কোনো শিক্ষা এদেশের মানুষ নিতে চাইতো না। মুসলিম ধর্মের মধ্যে কিন্তু এই প্যাটার্নটা ছিল। তো নবাব আব্দুল লতিফ, স্যার সৈয়দ আহমদ খান, যেটা আমরা পরবর্তী আন্দোলনের মধ্যে দেখব, যে তারা আসলে সচেতন নাগরিক হিসেবে, সচেতন শ্রেণী হিসেবে তারা বুঝতে পারছিল যে না, মুসলিমদেরকে যদি আধুনিক শিক্ষা শিক্ষিত না করে তাহলে তাদের অধিকার সম্পর্কে সচেতন করা পসিবল না। ওই লজিক থেকে, অন দ্যাট পার্টিকুলার লজিক দিয়ে আসলে তারা আসলে ইনিশিয়েট করছে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো, এই ধরনের রিফর্ম মুভমেন্টগুলোকে। তো ব্রাহ্ম সমাজ মূলত এই অ্যাক্টিভিটিগুলোকে, এই যে জ্ঞানার্জন ও পুনর্জাগরণ, জ্ঞানের চর্চা যেন হয়, এই চর্চার জন্য ব্রাহ্ম সমাজ তারা নতুন করে ভাবার সুযোগ করে দিয়েছিল মানুষকে। এর সোর্সগুলো দেখেন, যেখান থেকে আমরা আসলে কালেক্ট করছি বইগুলোর ইনফরমেশন, সেটা সরাসরি দেওয়া আছে। আরেকটা জিনিস এখানে একটু ইনক্লুড করে নেই, যে এই জায়গার মধ্যে তো আমরা যে রেফারেন্সগুলো উল্লেখ করছি যে এই বইটা তো আসলে আপনাদের পড়া পসিবল না, বাট আপনারা যে অংশ হিসেবে এই চ্যাপ্টারগুলোতে যে বইটা ফলো করতে পারেন, আমাদের বাজারে সবচেয়ে বেশি আলোচিত আছে, সেটা হচ্ছে অনার্সে হুমায়ুন ইন্টারমিডিয়েট যে বইটা আছে হুমায়ুন কবির স্যারের, একদম প্রথম প্রকাশ এই বইটা তো আসলে পাওয়া যায় না, অনেক আগের হয়ে গেছে, হয়তো বা আমি এগুলো কালেক্ট করে ইনফরমেশনগুলো দিছি। তো আপনি এটা পাবেন না। এখন মাজারে যেটা অ্যাভেলেবল আছে এটা হচ্ছে সমাজকর্ম ইতিহাস ও দর্শন। এই বইটা আমি আগেও আপনাদের বলছি যে সমাজকর্ম ইতিহাস ও দর্শন, এই বইটা সবাই একটা করে মোটামুটি কালেকশনে রাখতেই হবে যদি আপনি এক্সট্রা কোনো কিছু ইনফরমেশন পড়তে চান। তাহলে এই জায়গার মধ্যে কি সমাজকর্ম ইতিহাস দর্শন দুজন ব্যক্তির লেখা আছে। আতিকুর রহমান স্যারের একটা বই, এই বইটা একইভাবে আতিকুর রহমান এবং সাথে হচ্ছে এর বছর মোহাম্মদ শহীদুল্লাহ, এই দুজনে অনার্সের বইটা আছে। সবাই একটু যদি কালেকশন করার সম্ভাবনা থাকে তাহলে করে নিতে হবে। তারপরে দেন এখান থেকে যে প্রশ্নগুলো, আমাদের যে টাইপের প্রশ্নগুলো আসতে পারে, এই প্রশ্নগুলোর মধ্যে প্রথমে যে ব্রাহ্ম সমাজ কোন ধরনের প্রতিষ্ঠান, এটা আসলে ধর্মীয় প্রতিষ্ঠান ছিল, এটা সবাই মোটামুটি জানি। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা আসলে কে? আমরা সবাই জানি রাজা রামমোহন রায়। এর মধ্যে অপশনের মধ্যে দেখবেন যে অনেক সময় দেবেন্দ্রনাথ ঠাকুরও লেখা থাকে, বাট এই ক্ষেত্রে প্রায়োরিটি কিন্তু পাবে হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় দেবেন্দ্রনাথ ঠাকুরের সহযোগিতা নিয়ে, অথবা দেবেন্দ্রনাথ ঠাকুর তাদের সাথে সহযোগী ছিল, বাট ইনিশিয়েটর হিসেবে ছিল মূলত রাজা রামমোহন রয়। ব্রাহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1828 সালে। যে কোশ্চেনগুলো হইতে পারে ব্রাহ্ম সমাজের উদ্দেশ্য, এরকম 4-5টা কোশ্চেন আমি আপনাদের দেখাইছি, কিন্তু কোশ্চেন কিন্তু আরও বিভিন্ন ডাইমেনশন থেকে আসতে পারে। আমি যে কোনো পার্টগুলো দিলাম সেগুলো একটু অ্যানালাইসিস করে পড়ে নিতে হবে। সেকেন্ড ইম্পর্টেন্ট বাট লেস ইম্পর্টেন্ট আমি বলবো, কম্পারেটিভলি বাকি যে আন্দোলনগুলো আছে, ফরাইজ আন্দোলন, এর মধ্যে টুস্টার বিষ্ট যে আন্দোলনটা আছে, এই আন্দোলনের মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে কোন জিনিসটা জানতে হবে, যে এই ইনফরমেশন থেকে জানতে হবে যে ফরাইজ আন্দোলন কে করছে, কার নাম অনুসারে। এরপর হচ্ছে ফরাইজ আন্দোলনের মূল নেতৃত্ব কে দিয়েছেন এবং কত সালের দিকে এটা হয়েছে, এবং ফরাইজ আন্দোলনের যে নেতৃত্বে ছিলেন সে ব্যক্তির জন্মস্থান, পড়াশোনা, উনি কার দ্বারা মূলত আসলে আন্দোলনে প্রভাবিত হয়ে এই আন্দোলনটা করছিলেন। ফরাইজি বলতে কি বোঝায়, এই ইস্যুগুলো থেকে মূলত যে প্রশ্নগুলো এটাই জড়িত। আর বাকি আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য সেটা একটু থাকতে পারে। সেটা যে আন্দোলনের লক্ষ্য ছিল কি, যে ধর্মীয় সংস্কারের পাশাপাশি কৃষকদের জমিদার নীলকরদের অত্যাচার শোষণ হতে মুক্ত করা। তো এই জায়গাটা আসছে হচ্ছে পরবর্তীতে। আমরা জানি যে হাজী শরীয়তুল্লাহর সন্তান ছিল হচ্ছে পীর দুদু মিয়া যখন রাষ্ট্র ক্ষমতা অথবা এই আন্দোলনের নেতৃত্বে চলে আসছিলেন, তখন
থেকে মূলত আসলে আন্দোলনটা হয়ে যায় রাজনৈতিক আন্দোলন, অর্থাৎ কৃষকদেরকে মুক্তি, নীলকর অত্যাচারীদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা, এগুলো সবটা দুদু মিয়ার মাধ্যমে হয়েছিল। এবং এই আন্দোলনটার মানে ইয়াটা স্থানটা কোথায়, মানে কোন অঞ্চলটাকে ঘিরে আসলে আন্দোলনটা বেশি এক্সপান্ড হয়েছিল, এই কথাগুলো মানে প্রশ্ন হিসেবে থাকতে পারে যে ফরিদপুর অঞ্চল তার আশেপাশের অঞ্চল মূলত আসলে এগোচ্ছিল। এবং এই জন্য তো মোটামুটি জানি যে শরীয়তুল্লাহ নাম অনুসারে শরীয়তপুর নামে একটা ডিস্ট্রিক্ট আলাদা করে তৈরি করা হয়েছে, ঠিক আছে না? এবার আসছি হাজি শরীয়তুল্লাহর ইনফরমেশন, তিনি আসলে কত সাল থেকে কত সালের মধ্যে জন্মগ্রহণ করছে, মৃত্যু সাথে হচ্ছে জন্ম কোথায় হয়েছে, ফরিদপুর জেলার চর সামাইল, ইনফরমেশন যদি আসতে পারে সর্বোচ্চ বেশি ইনডেপ কোয়েশ্চেন হিসেবে সেটা এটা। এবং তিনি কত সালে যে হজে গেছিলেন, কার সাথে গেছিলেন, ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলো আসতে পারে। এবং ওখানে গিয়া সবচেয়ে এই জায়গার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, তিনি কোন আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ওহাবি আন্দোলন। সৌদি আরবের মধ্যে ওহাবি আন্দোলন ছিল, ওই ওহাবি আন্দোলন আব্দুল ওহাবের যে আন্দোলন, এই আইডিওলজি দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন। তার পরবর্তীতে আরেকজন বিখ্যাত 2-3 জন নেতা ছিলেন ওই আন্দোলনের, সেই আন্দোলনের নেতৃত্ব দ্বারা তিনি মূলত আসলে ধর্মগুরুর সহচার্যে আইসা মূলত তিনি আসলে আন্দোলনটা করেছিলেন, যেটা শাহ ওয়ালিউল্লাহ দেহলভি আর সৈয়দ আহমেদ ব্রেলভি। এই দুজনের দ্বারা মূলত আসলে আন্দোলনে হয়েছেন। এটাতেই হয়তো কোশ্চেন যদি আসে যে তিনি কোন কোন ব্যক্তি দ্বারা রাজনৈতিকভাবে প্রভাবিত হয়েছেন অথবা ধর্মীয়ভাবে প্রভাবিত হয়েছিলেন, এটা আসবে। মুসলমানদেরকে আসলে তিনি ওই যে শিরক থেকে মুক্ত আর বেদাত থেকে মুক্ত থাকার জন্য তিনি ফরজগুলোর উপর বেশি করে প্রায়োরিটি দিয়ে অন্য পীর পূজা, কবর পূজা, এগুলো থেকে মুক্ত থাকার জন্য তিনি সবসময় নির্দেশ দিতেন। আর এই আন্দোলনের মূল এই জায়গাটা থেকে মানে ফরজের উপর গুরুত্ব দেওয়ার জন্য আন্দোলনটা তৈরি হয়েছিল বলে এটা ফরজ আন্দোলন নামে পরিচিত হয়েছিল। তিনি মুসলমানদের 2টা দফা দিচ্ছিলেন, কি ওই 2 দফা পালন করতে হবে। একটা হচ্ছে আত্মবিশ্বাস জাগ্রতকরণ। এখন প্রশ্ন এখান থেকে এইভাবে আসতে পারে যে তার যে 2টা দফা, অন্যতম দফার মধ্যে আত্মবিশ্বাস জাগ্রতকরণের মধ্যে কোন কোন ইস্যুগুলো অন্তর্ভুক্ত হয়েছিল। যেমন এটা কি বলছে, আত্মবিশ্বাস অর্জনের মধ্যে ছিল হচ্ছে আত্মবিশ্বাস জাগ্রত করা, মুসলমান পদ্ধতিতে পীর পূজা, কবর পূজা, এখন মনসা পূজা, এইসব পূজার মধ্যে মানুষ জড়িত ছিল। ধারণা করা হয়তো যে মনসা অথবা শিব অথবা তাদেরকে ওই যে বিভিন্ন পীর, এই পীরেরা তাকে মুক্ত করে দিবে তার কাছে গিয়ে যদি কোনো উৎসর্গ উপসর্গ দেওয়া হয় বা কোনো ধরনের প্রাইজ তাদেরকে দেওয়া হয় অথবা কোনো গিফট দেওয়া হয়, সেই গিফটের বদলে তারা হয়তো তার প্রতি খুশি হয়ে দিবে। তো এইসব ইস্যুগুলো থেকে বের হয়ে আসে মুসলমানদেরকে নিজের স্রষ্টার প্রতি বিশ্বাস এবং ফরজ আমলের প্রতি গুরুত্ব দেওয়া, এই ইস্যুটা ছিল মূলত আলোচনার মূল অংশ। তারপর হচ্ছে রাজনৈতিক বিস্তার, মুসলমানদের মধ্যে রাজনৈতিক চেতনার বিস্তার, এটা ছিল 2 নম্বর নির্দেশনা। রাজনৈতিক এটা ছিল কি যে যারা নীলকর অথবা অত্যাচারী রাজারা ছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আন্দোলন যেন তারা গড়ে তোলে, এই ইস্যুগুলো ছিল তখনকার তার 2য় নম্বর নির্দেশনা। আন্দোলনের লক্ষ্য তো মোটামুটি ক্লিয়ার, এখানে এগুলো একটু পড়ে নিতে হবে, এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। তার অর্জনের মধ্যে যেটা হচ্ছে তাকে স্বীকৃতি যেটা দেওয়া হয়েছে, স্বীকৃতি হচ্ছে তার নাম অনুসারে যে শরীয়তুল্লাহ সেতু, হাজী শরীয়তুল্লাহ সেতু, এবং তার নামে একটা আলাদা করে জেলায় তৈরি হয়েছে, এটা তো সবাই মোটামুটি জানি। এই ইস্যুগুলো মোটামুটি আসতে পারে। হাজী শরীয়তুল্লাহ চরিত্রের উপর একটা সিনেমাও তৈরি হয়েছে ইলিয়াস কাঞ্চনের, এই ইস্যুগুলো যদি সর্বোচ্চ আসে তা আসতে পারে। আর মৃত্যু নিশ্চয় সবাই জানেন যে আরিয়াল খাঁ নদীর পাশে তাকে দেওয়া হয়েছিল, এখন তার আর লাশ এখন মানে তার কবরটা এখন আর আসলে ডিটেক্ট করা যায় না। মাদারীপুর জেলায় মূলত তার ছিল, কবর ছিল। এবার আসে আমরা 3rd ইম্পর্টেন্ট, রামকৃষ্ণ মিশন। এটাও 2nd ইম্পর্টেন্ট, এটা অত বেশি ইম্পর্টেন্ট না। রামকৃষ্ণ মিশন আসলে একটা ধর্মীয় সংগঠন, এটা সবাই জানি। এখন এটা স্টে করছে মানে ভারতের মধ্যে। এটা আসলে কি, রামকৃষ্ণ পরমহংস তার আদর্শকে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য মানবিক যে কর্মসূচিগুলো এগুলো অ্যাক্টিভেট করার একটা আন্দোলন। এই আন্দোলনের মূল নেতৃত্বে গেছিল স্বামী বিবেকানন্দ। মূলত আসলে ওই যে জীবপ্রেম ঈশ্বরপ্রেম, জীবপ্রেম মানবপ্রেম ঈশ্বরপ্রেমের সমতুল্য যে থিওরিটা ছিল, ওই থিওরি থেকে মূলত হচ্ছে রামকৃষ্ণ পরমহংসের এই আইডিওলজিটাই মূলত এখানে মূল ইস্যু হিসেবে স্বামী বিবেকানন্দ সামনে নিয়ে আসেন এবং এটার জন্য কর্মসূচি গ্রহণ করেন। এই রামকৃষ্ণ মিশনের মেইন এটা ছিল হচ্ছে কলকাতার নিকটবর্তী হাওড়া বেলুর মাঠ, এইটা অংশটা হচ্ছে প্রধান কার্যালয়। ঠিক আছে, তারপরে সারা ভারতবর্ষে, তাছাড়া ভারতবর্ষের বাইরেও এখন রামকৃষ্ণ মিশন আছে।
হিস্ট্রি যদি জানতে চাই তাহলে ওই যে রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, এবং কে প্রতিষ্ঠা করেছিল স্বামী বিবেকানন্দ, এই ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ হবে এখান থেকে প্রশ্ন আসার মতো। তারপর রামকৃষ্ণ মিশনে কী কী সমাজ কল্যাণমূলক কর্মসূচি, এটা আমি আগেই বলছি যে আন্দোলনগুলো ছিল এগুলো প্রত্যেকটাই কল্যাণমূলক সমাজ কল্যাণমূলক অ্যাক্টিভিটির সাথে জড়িত বলেই আমাদের এই আন্দোলনগুলো পড়তে হয়, এবং এটা আমাদের ভারতীয় উপমহাদেশে সমাজ কল্যাণ অ্যাক্টিভিটি, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস ওয়ার এন্ডোর্সড বাই দিস মুভমেন্ট, দ্যাটস হোয়াই উই হ্যাভ টু ফোকাস অন দ্যাট পার্টিকুলার মুভমেন্ট অ্যাকচুয়ালি। এই জন্য তাদের অ্যাক্টিভিটিগুলো সম্বন্ধে একটু আমাদের কনসেপ্ট নিয়ে নিতে হবে, যে শিক্ষামূলক অ্যাক্টিভিটি ছিল, তাদের স্বাস্থ্যসেবা, সাংস্কৃতিক কার্যক্রম, গ্রামীণ উন্নয়ন, এগুলো একটু ভালো করে পড়ে নিলে হবে। এগুলো তথ্যসূত্র দেন যে দেওয়া আছে উচ্চমাধ্যমিক সংস্কার হুমায়ুন কবিরের বইয়ের মধ্যে এটা আছে। এরপরে যদি আপনি চান যে আরও আপডেটেড এই হুমায়ুন কবিরের প্রথম প্রকাশে যে বইগুলো, এগুলো তো আসলে আপনাদের কালেকশনে থাকবে না, যেটা এই জন্য বলছিলাম যে শহীদুল্লাহ স্যার এবং সমাজকর্মী ইতিহাস দর্শন আতিকুর রহমান স্যারের বইটা আপনাদের কালেকশনে রাখতে হবে। এখন এই রামকৃষ্ণ মিশন থেকে কোশ্চেনগুলো কেমন হতে পারে? রামকৃষ্ণ মিশন আসলে কোন ধরনের প্রতিষ্ঠান? এটা বোঝা যেতেছে এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, কারণ ধর্মর উপর মোটিভেট হয়ে রামকৃষ্ণ পরমহংস, যে শ্রীকৃষ্ণ মোটামুটি হিন্দুদের ধর্মের যে মূল শক্তির আধার, সকল ধর্ম মানে দেবতাদের মূল শক্তির একক রূপ, সেটাকে আসলে বোঝানোর জন্য বা তাকে উপর ভিত্তি করে মূলত আসলে এই ধর্মীয় প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়েছে, বোঝা যায় এটা আসলে মূলত একটা ধর্মীয় প্রতিষ্ঠান। তারপর রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা থেকে এই ধরনের কোশ্চেনটা একদম খুবই কমন, এটা তো আসলে মানে যদি আসে তাহলে এখান থেকে কোশ্চেন এই ধরনের কোশ্চেন আসতে পারে। ইন ডেপথ যদি কোনো কোশ্চেন দিতে চায় তাহলে সেটা হবে হচ্ছে যে বিবেকানন্দের কোনো থিওরি, বিবেকানন্দের কোনো আইডিওলজি, এটা। তারপর হচ্ছে রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, এটা মোটামুটি সবাই জানি। রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য কী, এই যে উদ্দেশ্যটা উল্লেখ করেছে। তারপর হচ্ছে ফরাজ আন্দোলন, যেটা দুইটা আন্দোলন একসাথে পড়া হয়েছে, এই দুইটা আমি একসাথে দিচ্ছি এই জন্য লেস ইম্পর্টেন্ট, এই জন্য এটার মধ্যে থেকে এমসিকিউ কম রাখছি, পরবর্তী অপশনগুলোর মধ্যে আমরা আর একটু বেশি দেখবো। ফরাজ আন্দোলনের একই, হাজী শরীয়তুল্লাহ, সাথে হচ্ছে হাজী শরীয়তুল্লাহ কোন আন্দোলনের সাথে জড়িত, ফরাজ আন্দোলন। এই টপিকটা হচ্ছে মানে এই রিফর্ম মুভমেন্ট হচ্ছে 30টা 20টা, আমি আগে বলছি সবাইকে নিশ্চয়ই, যে মোহামেডান লিটারেরি সোসাইটি। কারণ এই আন্দোলনগুলো যে মোহামেডান লিটারেরি সোসাইটি, ব্রাহ্ম সমাজ, এগুলোর মূল ফোকাস ছিল হচ্ছে যে এডুকেশনাল সেক্টর অথবা ওয়েলফেয়ার সেক্টরটা বেশি প্রায়োরিটি, এবং এগুলো এখনও সমাজে স্টে করতেছে, এবং এদের অ্যাক্টিভিটিগুলো পরবর্তীতে যে ব্রিটিশ ছাড় আন্দোলন, ব্রিটিশদেরকে এদেশ থেকে দূরীভূত করার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল, যার কারণে এই আন্দোলনগুলো বেশি প্রায়োরিটি সম্পন্ন। এবং এখান থেকে আসা প্রশ্ন যেগুলো সাপোর্টিভ হওয়ার সম্ভাবনা বেশি, আর অন্যগুলোর তুলনায় আর কি, যেটা বলা যায় যে বাকি যে দুইটা আন্দোলন সেগুলো তুলনায়, এগুলোর মধ্যে আমরা প্রথম যে ইনফরমেশনগুলো এখান থেকে জানা জরুরি, মোহামেডান লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠাতার ক্ষেত্রে প্রথমে আমরা জানি যে নবাব আব্দুল লতিফ, এই নামটা প্রথমে চলে আসবে, এবং কত সালে আসলে মোহামেডান লিটারেরি সোসাইটিটা প্রতিষ্ঠিত হয়েছে এটা জানানো জরুরি। তারপর হচ্ছে মোহামেডান লিটারেরি সোসাইটির প্রথম সোসাইটির কমিটির সভাপতি ছিলেন মহীশূরের প্রিন্স মোহাম্মদ রহিমউদ্দিন। এইটা মানে একটু লেস ইম্পর্টেন্ট ইনফরমেশন। তারপরে যেগুলো আসে সেগুলোতে একটু দেখি যে মানে নবাব আব্দুল লতিফের আসলে মূল টার্গেটটা কী ছিল, অথবা এই আন্দোলনের মূল টার্গেটটা কী ছিল, লক্ষ্য উদ্দেশ্যগুলো ছিল। এই লক্ষ্য উদ্দেশ্যটা এখানে ইম্পর্টেন্ট হিসেবে প্রায়োরিটি। এই 2-3টা পেজ আসলে আপনাদের একটু পড়ার মতো থাকবে, এখান থেকে ওইভাবে কোশ্চেন আমরা ইন ডিটেলস আসলে পড়াবো না, এখান থেকে আমরা দেখতে হবে যে এই আন্দোলনের মূল কর্মসূচিগুলো কী ছিল। মডার্ন এডুকেশন আসলে এক্সপান্ডিং দ্য মডার্ন এডুকেশন, ওয়েস্টার্ন এডুকেশন ফ্রম অ্যামং দ্য মুসলিম পিপল, আসলে মেইন টার্গেটটা ছিল এটা। এরপর মুসলিম এডুকেটেড ইয়থ ক্রিয়েশনটা ছিল হচ্ছে এই আন্দোলনের মূল থিম। তারপর হচ্ছে প্রতিযোগিতামূলক একটা দক্ষতা তৈরি করা, যে মোটামুটি ওই সময় আমরা জানি যে ভাগ্য শাসন নীতির কারণে ব্রিটিশদের কাছ থেকে আমরা যা পেয়েছিলাম সেটা হচ্ছে যে প্রথম দিকে মুসলিমরা ছিল হচ্ছে বঞ্চিত, পরে হিন্দুরা ছিল হচ্ছে মোস্ট প্রিভিলেজ ওয়ান। দেন সেকেন্ডলি তারা কি করছে, মুসলিমদেরকে প্রিভিলেজ দেওয়া শুরু করছে, হিন্দুদেরকে অপরচুনিটি কমায় দেওয়া শুরু করছে। তারপর এই হিন্দু মুসলিম একটা মোটামুটি একটা সংঘর্ষের পর্যায়ে একটা জায়গা তৈরি করে ডেভেলপ করে দিচ্ছে। পরবর্তীতে দেখতে পাচ্ছি ধর্মীয় বিভিন্ন ইস্যুতেই বিভিন্ন সময় দাঙ্গা, নিজের মধ্যে কলহ, এটা করার কারণে তারা দীর্ঘায়িত একটা শাসন ভারতীয় উপমহাদেশে করতে সক্ষম হয়েছিল ব্রিটিশরা। তো এই জায়গাটা থেকে গ্যাপ থেকে এখান থেকে ফিরে আসার সিস্টেমটা কী ছিল, সিস্টেমটা ছিল তাদেরকে ওয়েল এডুকেটেড হওয়া এবং সচেতন হওয়া যে পাশ্চাত্য সভ্যতা আমাদের ইন্ডিয়ান কালচারকে শোষণ করে নিচ্ছে, ইন্ডিয়ান
কলোনিটাকে তারা ইন্ডিয়ান যে এরিয়াটা আছে এটাকে কলোনি হিসেবে বানায়, তার কলোনি থেকে প্রচুর পরিমাণ মুদ্রা পাচার, প্রচুর পরিমাণ অর্থ শোষণ করে নিয়ে যাচ্ছে। এই কথাটা সচেতনভাবে তোলার জন্য আধুনিক শিক্ষার প্রয়োজন ছিল। এটা নবাব আব্দুল লতিফ খুব ভালোভাবে বুঝে এই আন্দোলনটা মূলত আসলে গড়ে তুলেছেন। এটা আসলে বলা এই মূল কর্মসূচিগুলো তো আসলে ছিল এটাই। তারপর এখান থেকে যে কোশ্চেনগুলো আসার মতো সম্ভাবনা থাকবে সেটা হচ্ছে মোহামেডান লিটারেরি সোসাইটি ভারতের কোন প্রদেশ গঠিত? এই প্রশ্নটা কিন্তু খুবই ইউনিক একটা কোশ্চেনটা একদম মানে বেসিক থেকে করা হয়ে গেছে। কিভাবে? আমরা জানি নর্মালি যে এটা সদর দপ্তর থাকে, কিন্তু এই আন্দোলনটা কোথা থেকে আসলে গড়ে উঠছে সেটা একটু দেখতে হবে। এখানে কিন্তু অপশন দুইটা আছে, দেন কলকাতা এবং পশ্চিমবঙ্গ। কলকাতা কোনো প্রদেশ না, প্রদেশ হচ্ছে মূলত পশ্চিমবঙ্গ। কোশ্চেনটা যদি এইভাবে তৈরি করা হতো মোহামেডান লিটারেরি সোসাইটি ভারতের কোন জায়গা থেকে গঠিত হয়, তখন কলকাতার হয়তো স্পেসিফিক, কিন্তু কোন প্রদেশ উল্লেখ করার কারণে কোশ্চেন তখন কলকাতা থাকবে না। যদিও কলকাতা থেকে উৎপত্তি আছে আন্দোলনটা, তো কলকাতার এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে না, তখন অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে হচ্ছে প্রদেশের নাম পশ্চিমবঙ্গ। খেয়াল রাখতে হবে মোহামেডান লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠা থেকে, এটা খুবই কমন কোশ্চেন, কত সালে প্রতিষ্ঠা সেগুলো কোশ্চেন কমন। আর এই যে উদ্দেশ্যের ব্যাপারে যেটা আসে সেটা হচ্ছে জনগণকে, ভারতীয় জনগণকে আধুনিকায়ন, এই প্রশ্ন এই আনসারটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, বাট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটাকে আমার রিসিভ করতে হবে। ভারতীয় জনগণ বলতে মুসলিমরা তো ভারতীয় জনগণই ছিলেন, কিন্তু মূল ফোকাস ছিল কিন্তু যে ভারতীয় মুসলমানদেরকে মানে জ্ঞানের দিক থেকে বা আধুনিক শিক্ষার দিক থেকে তাদেরকে এগিয়ে নিয়ে আসা। তো এই জন্য এই ইন জেনারেল কথাটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে না, অ্যাপ্রোপ্রিয়েট হবে হচ্ছে মুসলিমদের ক্ষেত্রে। এই দুইটা অপশন যদি না থাকতো, এই অপশনটা যদি না থাকতো, অন্য একটা ইরিলেভেন্ট অপশন থাকতো, তখন কিন্তু এই অপশনটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যেত। এই খেয়াল থাকতে হবে। এবার আসে আলিগড় আন্দোলন। এটাকে আমি বলছিলাম যে 3টা স্টার বিশিষ্ট আন্দোলনের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ আন্দোলন। তো এই 3 স্টার বিশিষ্ট আন্দোলনের মধ্যে ওই আলিগড় আন্দোলন আমরা যে ইনফরমেশনগুলো জানবো সেটা হচ্ছে আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে, এটা কোন জায়গায় হয়েছিল, আলিগড় জায়গাটা কোথায়, আলিগড় বিশ্ববিদ্যালয় এবং অ্যাংলো মোহামেডান স্কুল, এগুলো কত সালে কোনটা হয়েছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে বা জানতে হবে। সৈয়দ আহমেদ খান কে? সৈয়দ আহমেদ খান আমরা এসে জানি কোনো একটা সোর্স থেকে বলা হয় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদের মধ্যে নাকি একজন ছিলেন। তো তারপরে আসি সেটা হচ্ছে যে আলিগড়টা কোথায় অবস্থিত, কোন প্রদেশে অবস্থিত? ভারতের উত্তর প্রদেশে, এটা খেয়াল রাখতে হবে। এই কোশ্চেনটা এখান থেকে ইনডেপথ থেকে আসতে পারে যে সেটা হচ্ছে কোন প্রদেশে অবস্থিত। আলিগড় একটা স্থানের নাম, সাথে হচ্ছে এটা কত সালে বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে, কোন আইন অনুসারে, আগের নাম ছিল কি এটার, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, তারপর এটা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। এবং এটা সংবিধানের কত নম্বর তফসিল অনুসারে, ভারতীয় সংবিধানের কত নম্বর তফসিল অনুসারে এটার অন্তর্ভুক্ত হয়েছে। কারণ ভারতের উপমহাদেশের যে কয়টা মুসলিম শিক্ষা প্রতিষ্ঠান ছিল তার মধ্যে আলিগড় বিশ্ববিদ্যালয় বা মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এটা ছিল গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান। আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য কি? আমার লক্ষ্য উদ্দেশ্যগুলো এই যে যেমন মুসলিমদেরকে আসলে মূলত শিক্ষার দিকে এগিয়ে আনা এবং ওয়েস্টার্ন এডুকেশনে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টাই ছিল মূলত আসলে এই আন্দোলনের মূল ফোকাস। তারপর যেটা হচ্ছে ব্রিটিশদের সাথে সম্পর্ক স্থাপন। ব্রিটিশরা আসলে দীর্ঘদিন যাবত আমরা দেখছি যে যখন ক্ষমতা নিছে মুসলমানদের কাছ থেকে, কার কাছ থেকে? নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে প্রথম ক্ষমতা নেওয়া যেটা বাংলা, তারপর আস্তে আস্তে কি পুরা দিল্লির যে দিল্লির শাসনটা নিয়েছিল কার কাছ থেকে? নিয়েছিল সে মুঘল সম্রাটদের কাছ থেকে, মুসলিম শাসকদের কাছ থেকে। এবং মুসলিমরা অনেকবার বিদ্রোহ করছে তাদের বিরুদ্ধে, তিতুমিরের নারকেলবাড়িয়া যুদ্ধ বা পরবর্তীতে বক্সারের যুদ্ধ, সবগুলো যুদ্ধ ছিল, পলাশির যুদ্ধ, সবগুলো ছিল হচ্ছে মুসলিমদের প্রটেস্ট্যান্ট থেকে আসা যুদ্ধ। এই জন্য মুসলমানদেরকে তারা বিচ্ছিন্ন করে রাখছিল। এখন এই যুগটা এসে 1920-এর দিকে, 1900 সালের দিক থেকে আইসা আমাদের যে মোটামুটি ধর্মীয় গুরু এবং সাথে ধরা যায় তারা হচ্ছে মুসলিম আধুনিক শিক্ষায় শিক্ষিত যারা ছিলেন, নবাব আব্দুল লতিফ, স্যার সৈয়দ আহমদ খান, এরা এসে বুঝতে পারছে যে না, এডুকেটেড না হওয়া ছাড়া এই আন্দোলন মুসলিমদেরকে আসলে রেহাই করা খুব কঠিন। এই জন্য তারা একটা শিক্ষিত মধ্যবিত্ত সমাজ তৈরি করার একটা প্রকল্প চালু করছিল শিক্ষার মাধ্যমে। আর এই ক্ষেত্রে প্রথম প্রতিষ্ঠান যেটাকে ধরা যায় সেটা হচ্ছে মোহামেডান লিটারেরি সোসাইটি, এবং দ্বিতীয় নম্বর যেটা ধরা সেটা হচ্ছে আলিগড় বিশ্ববিদ্যালয়। এই জন্য এখান থেকে কোশ্চেন যেগুলো আসতে পারে যে যেমন আলিগড় আন্দোলন ভারতের কোন প্রদেশে অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত, এটা নিশ্চয়ই মোটামুটি ক্লিয়ার। তারপর হচ্ছে আলিগড় আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? স্যার সৈয়দ আহমদ খান। এখানে কোশ্চেনটা কিন্তু এই যে দেখেন কনফিউজ করার জন্য স্যার সৈয়দ আহমদ বেলভি, সৈয়দ আহমদ খান, আহমদ অন্য কোনো নামও দিতে পারে, একটু কনফিউশন তৈরি করার জন্য।
আচ্ছা, এবার আসি হচ্ছে যে আমাদের পরবর্তী যে চ্যাপ্টারটা, পরবর্তী 1 নম্বর চ্যাপ্টার মেজর সোশ্যাল রিফর্ম মুভমেন্ট ছিল হচ্ছে একটা টপিক, মানে আলোচনার একটা টপিক। 2 নম্বর সিলেবাসের আরেকটা টপিক ছিল হচ্ছে যে মেজর ফিলোসফিক্যাল ভ্যালুস অফ সোশ্যাল ওয়ার্ক, কন্ট্রিবিউশন টু দ্য মেজর রিলিজিয়ন্স অন দ্য ডেভেলপমেন্ট অফ মডার্ন সোশ্যাল ওয়ার্ক, ইসলাম, হিন্দুইজম, ক্রিশ্চিয়ানিটি অর বুদ্ধিজম। বিভিন্ন ধর্ম এবং ধর্মগ্রন্থ কিভাবে সমাজ কল্যাণের হিস্ট্রিতে এবং ধর্মীয় অ্যাক্টিভিটিগুলো কিভাবে সমাজ কল্যাণের হিস্ট্রিটাকে এন্ডোর্স করেছে এবং কিভাবে সমাজ কল্যাণের অ্যাক্টিভিটিগুলোকে ফরওয়ার্ড করেছে, সেটাই মূলত আসলে এখানে মূল আলোচ্য বিষয়। এই জায়গার মধ্যে আমরা এই যে প্রথম দিক দিয়ে একদম ক্লাসের প্রথম ক্লাস যখন শুরু করেছিলাম, লেকচার নম্বর 1, কিছু বই লিস্ট দিয়েছিলাম যে এই বইগুলো সমাজ কল্যাণ পড়ার ক্ষেত্রে সবসময় আলোচিত হবে এবং এগুলো থেকে যে কোনো একটা বই, কে লেখক অথবা কত সালে প্রকাশ হচ্ছে, এগুলো যে কোনো একটা প্রশ্ন আসতে পারে, মানে আসবেই, মাস্ট আসবে। তার মধ্যে অন্যতম কয়েকটা বই আসছে এই চ্যাপ্টারের উপর লিখা বইগুলোর মধ্যে কয়েকটা বই কি সোশ্যাল ওয়ার্ক ইথিক্স এবং দ্য ভ্যালু বেস অফ সোশ্যাল ওয়ার্ক, চার্লস লেভির। ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল ওয়ার্ক প্রসেস, বি কমরন। এগুলো আমরা দেখলাম না, এগুলো হচ্ছে আপনাদের জন্য লিস্ট হিসেবে দিলাম, একটু দেখে নিতে হবে আর কি। এবার আসি ফিলোসফিক্যাল ভ্যালুস অফ সোশ্যাল ওয়ার্ক। আমার সময় নিশ্চয়ই বুঝতে পারছেন যে সমাজকর্ম এতদিন পর্যন্ত একটা পেশা হিসেবে আসার ক্ষেত্রে কতগুলো মানে কোড অফ ইথিক্স এবং কতগুলো রুলস অ্যান্ড রেগুলেশনের উপর ভিত্তি করে চলতেছে। পৃথিবীতে এমন কোনো প্রফেশন নাই যে প্রফেশনটা তারা কোনো নিয়ম কানুন না মেনে চলে। প্রত্যেকটা প্রফেশনেই, ইভেন উই আর ট্রাইং টু বি বিশেষ পার্ট অফ দ্য বিশেষ সিভিল সার্ভিসের মধ্যে আমরা আসলে এডুকেশনকে বিশেষ জেনারেল এডুকেশনে আসতে চাচ্ছি। জেনারেল এডুকেশনে আসতে চাইলেও আমাদেরকে কিন্তু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে আসতে হয়। আমাদের কিছু আইন মেনটেন করে প্রথম হচ্ছে পরীক্ষা দিয়ে, তারপর অ্যাটেন্ড করে, তারপর হচ্ছে এখানে সিলেক্টেড হয়ে তারপর এখানে আসা তাদের প্রফেশনাল নলেজটাকে অ্যাপ্লাই করার সুযোগ হয়। এরপরে কি অফিসিয়াল ডিউটি টাইম, ডিউটির পরবর্তীতে যে অ্যাক্টিভিটি, সবগুলো মোটামুটি আমাদেরকে মেনটেন করে চলতে হয়। ছুটি নেওয়ার সিস্টেম, ছুটি কীভাবে আমার প্রভিডেন্ট ফান্ড নিতে হবে, কীভাবে আমার এরপর সে বেতন নিতে হবে, কীভাবে আমার অ্যাক্টিভিটিগুলো মানে মেনটেন করতে হবে, প্রফেশনালিজম কীভাবে মেনটেন করতে হবে, সব কোড অফ এথিক্স আমাকে মেনটেন করে তারপর হচ্ছে আমার প্রফেশনটা আমাকে ডিল করতে হয়। সেমভাবে সমাজকর্ম যে একটা প্রফেশন, ডাক্তারি প্রফেশন, অ্যাডভোকেসি প্রফেশন, প্রত্যেকটা প্রফেশনের মতো সমাজকর্ম প্রফেশন যখন আমি অ্যাপ্লাই করতে যাই, 2 ধরনের নিয়মকানুন আমাদের মানতে হয়। একটা হচ্ছে কোড অফ এথিক্স, যেটাকে বলে বাধ্যতামূলকভাবে মানতে হবে, আর ভ্যালুস যেটাকে বলা হয় যে ফিলোসফিক্যাল ভ্যালুস, এগুলো মূলত আসলে মানে ইন্টারনালি ধারণ করতে হয় প্রত্যেকটা সমাজকর্মীকে। সাথে হচ্ছে এই আইডিওলজিগুলো মূলত যুগান্তরে সমাজকর্ম প্রফেশনটাকে আজকে পর্যন্ত আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই মানে এখান থেকে কোশ্চেন আসার মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে যে কোনো একটা ভ্যালুকে এক্সপ্লেন করার জন্য বলতে পারা যায় সামাজিক ন্যায় বিচার বলতে কি বোঝায়। এটাতে 4টা অপশন দিবে। 4টা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন হতে পারে যে এই অপশনটা আসলে সামাজিক ন্যায় বিচার বোঝাবে না, সেটা হবে আনসার। অথবা হুইচ অফ দ্য ফলোয়িং আইটেম অথবা হুইচ অফ দ্য ফলোয়িং সাবজেক্ট ইজ নট ইনক্লুডেড টু দ্য সোশ্যাল জাস্টিস, এমন বলবে যে সোশ্যাল জাস্টিসকে আইডিয়ার সাথে বা আইডিওলজির সাথে কোন কনসেপ্টটা এখানে জড়িত না, এভাবে কোশ্চেন করা হবে। ব্যক্তির মর্যাদা বা মূল্য বলতে কি বোঝাবে, এটাতে কি কোশ্চেন বোঝাবে, এরকম কোশ্চেনগুলো মূলত এই অংশটুকুর মধ্যে প্রশ্ন হিসেবে আলোচিত হবে বা আসতে পারবে, মানে আসার সুযোগ থাকবে। এবার আমরা দেখি যে প্রথম যে কনসেপ্ট আসতে হবে সেটা হচ্ছে ভ্যালুটা কি। ভ্যালু হচ্ছে আচার আচরণ মানদণ্ড, স্ট্যান্ডার্ড অফ বিহেভিং বিফোর সামওয়ান, মানে মানুষের সামনে আমার বিহেভিয়ার প্যাটার্নটা কী হবে সেটা হচ্ছে আমাদের আসলে মূল্যবোধ। আর সমাজ কল্যাণ মূল্যবোধ কি, সমাজ কল্যাণ অথবা সমাজ কল্যাণ কর্মী অথবা সমাজকর্মীরা মানুষের সামনে, ক্লায়েন্টদের সামনে তার কী ধরনের আচরণ সে শো করবে, কী ধরনের আচরণ সে শো করতে পারবে না। This all things will be included as a philosophical values of social work. এর মধ্যে যে কয়েকটা ভ্যালু এখন পর্যন্ত আমাদের সমাজে এক্সিস্ট করতেছে সমাজকর্মের, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে সামাজিক ন্যায় বিচার। অর্থাৎ সমাজে আমরা যখন এই সমাজকর্ম প্রফেশনটা বাস্তবায়ন করতে যাব, তখন আমাদের সামনে ধর্ম, কালচার অথবা কোনো জেন্ডারের পর বায়াসড হওয়া যাবে না। আমাদেরকে আমাদের কাজগুলো নিজস্ব প্যাটার্নে করে নিতে হবে। হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে সমাজকর্মের এই যে ফিলোসফিক্যাল ভ্যালুসগুলো আছে, এই ফিলোসফিক্যাল ভ্যালুসগুলো আমাদেরকে সুযোগ করে দেয় কি নতুন করে ভাবার যে কীভাবে আমরা সমাজকর্মগুলো অ্যাপ্লাই করব মানুষের সামনে উইদাউট হ্যাভিং এনি টাইপ অফ পার্শিয়ালিটি, এনি টাইপ অফ
কি বলবো, সেন্টিমেন্ট সেন্টিমেন্ট ছাড়া আমাদেরকে আমাদের প্রফেশনটা কীভাবে বাস্তবায়ন করতে হবে। ডাক্তার কখনো কি চাইলে এটা পারবে? তার সামনে একজন মুসলিম ডাক্তার, সে কি পারবে যে চাইলে যে সে হিন্দু কোনো পেশেন্ট আসছে তাকে কেয়ার করা যাবে না? তার প্রফেশন কি? প্রফেশন হচ্ছে যে সে ডাক্তার, যার কাছে এনি এলিমেন্টস, সেটা হতে পারে এনি হিউম্যান বিং অথবা এনি অ্যানিমেলস যদি তার কাছে আসে যে অসুস্থ, তার কেয়ার তাকে করে দিতে হবে। এটা হচ্ছে তার প্রফেশনালিজমের পার্ট, বা এটা হচ্ছে তার ম্যানারিজমের পার্ট। সেমভাবে আমরা যদি বলি যে সমাজকর্ম, তারা যদি সমাজকর্ম বাস্তবায়ন করতে যায়, তার কাছে পেশেন্ট আসবে, ক্লায়েন্ট আসবে, সে ক্লায়েন্ট আসার ক্ষেত্রে কখনোই ওই জেন্ডার বেস হওয়া যাবে না, কখনো কোনো পার্টিকুলার মানে আইডিয়াল বা আইডিয়ালিজমের উপর ভিত্তি করে তাকে নিউট্রালিটি থেকে বের হয়ে আসা যাবে না। তো এর মধ্যে কয়েকটা হচ্ছে সামাজিক ন্যায় বিচার, সবার সাথে সুন্দর আচরণ করতে হবে। তারপর হচ্ছে যেটা ব্যক্তির মর্যাদা বা মূল্য, প্রত্যেকটা ব্যক্তি তার নিজস্ব সম্মান ধারণ করে, সেই সম্মানটুকু তাকে দিতে হবে। সে যত নিচু শ্রেণীর হোক, যত উচ্চ শ্রেণীর হোক, ধরে নিতে হবে সে একজন মানুষ, সেই মানুষের যতটুকু মর্যাদা সেটা সে ডিজার্ভ করে, সেটা সে করবেই বা পাবে। তারপর যে আত্মনিয়ন্ত্রণের অধিকার, সকলের সমান সুযোগ, সম্পদের সদ্ব্যবহার, তারপর স্বনির্ভরতা অর্জন, গণতান্ত্রিক অধিকার, শ্রমের মর্যাদা, ব্যক্তি স্বাধীনতা। প্রত্যেকটা মানুষকে তার নিজের চিন্তাটা, নিজের মতামতটা সে প্রকাশ করার সুযোগ করে দিতে হবে। একটা ক্লায়েন্ট যখন তার কাছে আসবে, আমরা নর্মালি জানি না, একটা ক্লায়েন্ট যখন আসবে, সেই ক্লায়েন্টটা আসার সাথে সাথে তাকে তার যে কথাগুলো আছে সেগুলো এক্সপ্রেস করার সুযোগ করে দিতে হবে। কারণ তার যদি স্বাধীনভাবে কাজ করার সুযোগ তৈরি করে নাই দেওয়া হয়, তখন আসলে সে তার এক্সপ্রেশনটা সে স্বাধীনভাবে আপনার সামনে বা আমার সামনে সে এক্সপ্রেস করবে না, সমাজকর্মীর সামনে এক্সপ্রেস করবে না। অথবা তার কাছ থেকে আপনি যে ইন ডিটেলস ইনফরমেশন নিতে চাচ্ছেন, এই ইন ডিটেলস ইনফরমেশন আপনি তার কাছ থেকে কখনোই নিতে পারবেন না। তারপর যেটা আছে সেটা হচ্ছে যে ওই যে আত্মনিয়ন্ত্রণ অধিকার, প্রত্যেকটা মানুষ তার ব্যক্তি নিজস্ব চাহিদা, নিজস্ব সামর্থ্য অনুযায়ী সে কী করবে, নিজের সিদ্ধান্ত নিজেকে গ্রহণ করার সুযোগ করে দিতে হবে। সমাজকর্মীরা তাকে মোটিভেট করতে পারে যে আপনি এটাকে করবেন, ওইভাবে করবেন, কিন্তু তার সিদ্ধান্ত তাকে নিজে নিয়ে দিতে হবে। তার কোনো অ্যাক্টিভিটি পার্সোনালি সে জড়িয়ে তাকে এটা সমাধান করবেন না। তো এই হলো সামাজিক দায়িত্ববোধ, মানে সমাজকে সিম্প্যাথি অথবা এমপ্যাথির দৃষ্টিকোণ থেকে বলবে। আরও কয়েকটা টার্মিনোলজি এখানে প্রায় আলোচিত হয়, যেমন হচ্ছে সিম্প্যাথি। এই কনসেপ্টটা জিজ্ঞেস করা হয় যে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি ইজ কল্ড সিম্প্যাথি। সিম্প্যাথি মানে কি? সহানুভূতি। আরেকটা হচ্ছে এমপ্যাথি। এমপ্যাথি হচ্ছে সহমর্মিতা। একটা হচ্ছে সিম্প্যাথি হচ্ছে সহানুভূতি। সে সহানুভূতিশীল হবে কিভাবে? বোঝা যায় অন্যের কোনো দুঃখকে দুঃখ হিসেবে ফিল করাটা হচ্ছে সহানুভূতি। আর এমপ্যাথিকে দুঃখ ফিল করার মাধ্যমে তাকে কোনো কাজে সহযোগিতা করা, তার এখান থেকে উদ্ধার করার চেষ্টা করা, এটা হচ্ছে মূলত আসলে এমপ্যাথি। তাহলে সিম্প্যাথি দুইটাই তার থাকতে হবে। কি? একজন সমাজকর্মী যদি তাকে চাই যে সে তার জায়গাটার মধ্যে তার দুঃখগুলো, তার কষ্টগুলো সে শুনবে, শোনার নামটা হচ্ছে সিম্প্যাথি। এমপ্যাথি হচ্ছে তার এই দুঃখ থেকে বের করে আনার জন্য, তার যদি কমিউনিটির সাথে মিশতেও হয়, তার কমিউনিটির সাথে যদি কথা বলতে হয়, তাকে যদি এমন হয় তার বাড়িতে গিয়ে মিট করতে হবে, এই অংশটুকু সে করবে। আর এই অংশটুকু করার নামে হচ্ছে এমপ্যাথি, মানে তার সাথে মিশে যাওয়া, তার দুঃখে দুঃখী হওয়া, তার সুখে সুখী হওয়া। এই প্রচেষ্টাটাই হচ্ছে মূলত হচ্ছে সহমর্মিতা। তো এই দুইটা কোয়ালিটিও তার মধ্যে থাকতে হবে, এগুলো সমাজকর্মের ভ্যালু। তারপর হচ্ছে গোপনীয়তা রক্ষা হচ্ছে মূলত ক্লায়েন্টদের যে কথাগুলো সেগুলো একজনেরটা আরেকজনের সাথে শেয়ার করা যাবে না, নিজের মধ্যে রাখতে হবে, শুধু নিজে জানতে হবে এবং ক্লায়েন্ট জানতে হবে। যদি এমন হয়তো ডাক্তাররা প্রত্যেক রুগীর যে কী ধরনের রোগ হয়েছে এগুলো যদি আরেক রুগীর কাছে বলতো যে এই মহিলা না এই ধরনের রোগে আক্রান্ত, তাহলে কি কোনো সময় অন্য মহিলা তার কাছে কোনো কিছু এক্সপ্রেস করতো? কোনো এক্সপ্রেস কিন্তু করতো না। তো এই জন্য ডাক্তাররা কী করে, প্রফেশনালিজম বাস্তবায়নের ক্ষেত্রে একজন যে কথাটা বলে সে তার মধ্যে এবং ওই পেশেন্টের মধ্যে শুধু এটা থাকে, আর বাইরে যায় না। সমাজকর্মীরা ঠিক একইভাবে তার প্রফেশনালিজম মেনটেন করার ক্ষেত্রে অন্যের ব্যক্তিগত ইনফরমেশন বা প্রাইভেসি সেটা সে মেনটেন করবে, কোনো সময় অন্যের সাথে শেয়ার করবে না। এরপর হচ্ছে নিউট্রালিটি এবং আন্তরিকতা, যে জায়গাটা এটা মূলত আসলে সমাজকর্মের একটা সুন্দর এবং আদর্শিক একটা গুণ সমাজকর্মীদের বা মূল্যবোধ। তারপর হচ্ছে পেশাগত জ্ঞান এবং দক্ষতার সঠিক ব্যবহার করতে হবে। তারা যে জ্ঞানটুকু অর্জন করছে সেই জ্ঞানটুকু তারা অর্জিত জ্ঞানটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। তার নিজস্ব কোনো আইডিয়াল অথবা আইডিয়ালিজম সেটা থেকে বের হয়ে আসে প্রফেশনালিজমের জায়গাটা থেকে আসলে মূলত ডেভেলপ করতে হবে। এখন আসি সেটা হচ্ছে যে এই যে আইডিয়ালিজমগুলো কি সমাজকর্মের সাথে
ধর্মের কোনো রিলেট করে কিনা, এটা এই চ্যাপ্টারের মূল আলোচনা বিষয়। মানে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে এই যে আইডিওলজিগুলো আমরা সমাজকর্মে পড়লাম বা এই যে ভ্যালুগুলো সমাজকর্মে পড়লাম, সেই ভ্যালুগুলো কতটুকু অন্যান্য ধর্ম থেকে সমাজকর্মীরা উপকৃত হয়েছে বা সমাজ কল্যাণ যে প্রফেশন আজকে এস্টাবলিশ হয়েছে সারা পৃথিবীতে, একটা প্রফেশন হিসেবে যে ডেভেলপ হয়েছে, এই ডেভেলপ হওয়ার পেছনে এই যে আইডিওলজিগুলো ছিল এগুলো কতটুকু ভূমিকা রাখছে, কোন ধর্মের ক্ষেত্রে কতটুকু, সেটা প্রশ্ন। এখন এই যে ইস্যুগুলো এইগুলো আসলে ইন ডিটেলস সবগুলো লিখে যদি দেওয়া হয় কোন ধর্মের কতটুকু ভূমিকা আছে, তাহলে মোটামুটি ধরা যায় যে এই যে 70 বা 76টা স্লাইড এটা হয়ে যাবে প্রায় 150 বা 200 স্লাইড। এটা কখনো পসিবল না। এজন্য আপনাদের জন্য সহজভাবে বলছি যে এই অংশ থেকে ইন ডিটেলস মানে কোন ধর্ম কোন অ্যাক্টিভিটিগুলো করতেছে, কোন ধর্ম কোন ধরনের ভূমিকা পালন করছে, এটা শুধু জানতে চাইলে আমাদেরকে পড়তে হবে হচ্ছে ওই সমাজকর্ম ইতিহাস ও দর্শন। এই বইটিতে আপনি পাবেন যে কোন ধর্ম কিভাবে আসলে কতটুকু মোটিভেট করছে এই সমাজ কল্যাণ প্রফেশনে যে ভ্যালুসগুলো আছে সেই ভ্যালুগুলোকে এনশিওর করার জন্য। ইতিহাস ও দর্শন কার বই বলছে হচ্ছে শহীদুল্লাহ স্যার অথবা আতিকুর রহমান স্যার, ওই দুজন যে কোনো একটা বই আপনাকে হাতে রাখতে হবে। এবার আসি আমরা যে একটু একটু করে জাস্ট আলোচনার সাপেক্ষে কীভাবে কোয়েশনগুলো হইতে পারে এগুলো একটু বুঝিয়ে দেওয়া। যেমন এখান থেকে কোয়েশন হইতে পারে যে ইসলাম ধর্মে সামাজিক ন্যায় বিচার সম্পর্কে কি বলা হয়েছে, তো তখন এখানে উল্লেখ করতে পারে। অথবা একটা কোটেশন এখানে আনতে পারে যে ব্যক্তির মর্যাদা অমূল্য। এর সম্বন্ধে ইসলামের মধ্যে একটা কথা আছে না, যে সকল আরবের উপর কোনো অনারবের শ্রেষ্ঠতা নাই, অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠতা নাই। মানে কি, মানুষ হিসেবে প্রত্যেক মানুষ সমান। রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কোটেশন ছিল এটা, যে পৃথিবীতে প্রত্যেক মানুষ সমান মর্যাদার অধিকারী। এটা ইসলামের মধ্যে এই কথাটা হলো। এরপর হচ্ছে মানুষ যে সৃষ্টি সেরা জীবের আশরাফুল মাখলুকাত হিসেবে পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে। তাহলে এই কথাগুলো এইভাবে এক্সপ্লেন করে করে প্রশ্ন, কোন ধর্মে মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে উল্লেখ করা হয়েছে, এই কথাটাতেই কোশ্চেন আসতে পারে যে হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম অথবা অন্য ধর্ম, যে কোনো একটা ধর্ম, জৈন ধর্ম দিল, তারপর আপনাকে আনসার হিসেবে একটাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর আবার কি বলতে পারে যে ন্যায় বিচার সম্বন্ধে কি বলা হয়েছে, যেমন সূরা বাকারা ইন্নামাল আমল আয়াতটা যেটা ছিল সেটা, নিশ্চয়ই তোমরা ন্যায় বিচার করো, কারণ ন্যায় বিচার তোমাদেরকে স্রষ্টার কাছে মানে সহিভাবে প্রকাশ করতে সহযোগিতা করে। সূরা বাকারার কত নম্বর জানি আয়াত এর মধ্যে কোরআনের মধ্যে আসছে, ইন্নামা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, এই আয়াতটা হচ্ছে এটা। ও আয়াতটার ব্যাখ্যাটা মূলত হচ্ছে তোমরা ন্যায় বিচার, পৃথিবীতে তোমরা ন্যায় বিচার কেমন, নিশ্চয়ই ন্যায় বিচারকারীকে আল্লাহ পছন্দ করেন। ইন্নামাল আমরু, এরপর এই আয়াতের মধ্যে সাথে এই যে সকল মানুষের সমান সুযোগ, এগুলোর মধ্যেও কথা বলছে, এবং সম্পদের সদ্ব্যবহার যেটা করার কথা বলছে, ওই যে তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না। এই আয়াতগুলো মূলত এখানে দেখবেন যে আলোচনার সাপেক্ষে ইসলাম ধর্মে ওই যে সমাজকর্মের আদর্শগুলো এইভাবে মূলত মানুষদেরকে মোটিভেট করছে যে সমাজ কল্যাণ করার ক্ষেত্রে এই আইডিওলজি অনুসারে আমাদেরকে মানে আগে থেকে মানুষকে মোটিভেট করে 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 সমাজ কল্যাণটা এনশিওর করতে সহযোগিতা করছে। এই জন্য সমাজ কল্যাণে মুসলিম ধর্মের ক্ষেত্রে এটা বলে। শ্রমের মর্যাদার ক্ষেত্রে যেমন কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস সেটা আসতে পারে। কীভাবে আসবে, যে তোমার শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তাদেরকে তাদের যে মজুরি সেটা দিয়ে দাও, এটা বলছো না কি জানি বলে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এই ইস্যুগুলো মানে আসতে পারে আর কি। শ্রমিকের ঘাম শুকানোর আগে থেকে তারপর শ্রমিক দিয়ে দাও। এরপর হচ্ছে সামাজিক দায়িত্ববোধ সম্বন্ধে আসে, যেমন এটা আসছে যে প্রত্যেকেই তাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। প্রত্যেকে দায়িত্ববান, প্রত্যেকে তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এটা পবিত্র কোরআনের আয়াত। তার মানে এগুলো কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে। গোপনীয়তা রক্ষা, এটার মধ্যে হাদিস আছে না যে তোমরা তোমাদের কোনো বান্দার কোনো গোপন কথা যদি তুমি গোপন রাখো, তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমার যে গোপন কথা সেগুলো স্রষ্টা গোপন রাখবেন এবং তোমাকে গোপনে তোমার কৃত পাপকে মাফ করে দেবেন। যে এই যে হাদিসগুলো, আয়াতগুলো, এগুলো তোমাকে আসলে আপনাদেরকে এই সুযোগগুলো তৈরি করে নিতে হবে যে এই আয়াতগুলো কোন ধর্মে আলোচিত হয়েছে, এইভাবে মানে প্রশ্নগুলো আসতে পারে আর কি এখান থেকে। এই জন্য বইয়ের সহযোগিতা নিতে হবে, কারণ এটা অনেক ডিটেলস আলোচনা। এগুলো এমন না যে এটা একটা দুটা স্লাইডের মধ্যে আনা সম্ভব। ঠিক একইভাবে হিন্দুইজমের মধ্যে এই আইডিওলজিগুলো বা এই ভ্যালুসগুলো কী কী ধরনের সুযোগ করে দিচ্ছে আলোচনা করার জন্য, এগুলো আমাদের আলোচনার বিষয় হবে। যেমন হিন্দু ধর্মের মধ্যে সামাজিক ন্যায় বিচার, ব্যক্তির মর্যাদা মূল্য সম্বন্ধে কি বলছে হিন্দু ধর্মের মধ্যে, যে বলছে যে জীবপ্রেম বিশ্বপ্রেম ঈশ্বরপ্রেমের সমতুল্য। আছে না, জীবপ্রেম মানবপ্রেম ঈশ্বরপ্রেমের সমতুল্য, কে বলছিল? স্বামী বিবেকানন্দ। এটা ব্যক্তির মর্যাদার কথা বলছিল। এই জন্য ব্যক্তিকে ভালোবাসা মানে বা প্রাণীকে ভালোবাসা মানে কি ঈশ্বরকে ভালোবাসার সমতুল্য।
এরপর হচ্ছে সমাজ সকলের সমান সুযোগ। ধর্মগ্রন্থ বা ধর্মীয় কোনো জায়গার মধ্যে হিন্দু ধর্মে এমন কোথাও নাই যে মানে মানুষ আসলে মানুষের মধ্যে বৈষম্য। এই কথাগুলো প্রত্যেকে আছে, চণ্ডাল হোক, হোক, সাধু হোক, প্রত্যেকের অন্তর তো ঈশ্বরেরই হাত, মানে ঈশ্বরেরই মানে সৃষ্টি। তার কারণে এর মধ্যে কোনো বৈষম্য নাই। এগুলো কিন্তু স্বামী বিবেকানন্দের কথা, পাশে ধর্মীয় গ্রন্থের কথা, ঠিক আছে। তো এই জন্য এই জিনিসগুলো আমাদের একটু চ্যাপ্টার ওয়াইজ একটু পড়ে নিতে হবে। তারপর হচ্ছে বুদ্ধিজমের মধ্যে কি কি আছে, যে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার যেমন বুদ্ধং শরণ গাচ্ছামি, যে এ থেকে ওম শান্তি মানে শান্তি প্রতিষ্ঠাই হচ্ছে বৌদ্ধ ধর্মের মূল প্রতিষ্ঠা। এরপর হচ্ছে আরো কি বলা হয়েছে, অহিংসা পরম ধর্ম। এই যে কথাগুলো, এগুলো কিন্তু ওই যে সব ধরেন যে সমাজ কল্যাণের যে আদর্শ, এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে যথেষ্ট মানে প্রভাব সম্পন্ন কোটেশন। এগুলো দ্বারা মোটিভেটেড হয়ে কিন্তু বৌদ্ধ ধর্মের যে মানুষগুলো, তারা হচ্ছে সমাজ কল্যাণ করতো মানুষের জন্য। তারপর হচ্ছে যে হিন্দু ধর্মের আরেকটা ছিল না, বিদ্যাদান, আশ্রয়দান, অবয়দান, দানের যে প্যাটার্ন, এটা দ্বারা মোটিভেট হয়ে কিন্তু মানে হিন্দু ধর্মে অনেকেই মানে দান করতো, ওয়াকফ করতো, অথবা এই যে দেবোত্তরপতা, এগুলো তারা বাস্তবায়ন করতো। এই জন্য এই চ্যাপ্টারগুলোর মধ্যে এই জিনিসগুলো আমাদের একটু পড়ে নিতে হবে। তারপর হচ্ছে ওই যে খ্রিস্টিয়ান ধর্মের মধ্যে কিন্তু এটা এই যে সমাজকর্মের যে ভ্যালুগুলো, এগুলো ধর্মীয় গ্রন্থের মধ্যে তাদের উল্লেখগুলো কী কী আছে, যে ওই যে ব্যক্তির মর্যাদা সম্পর্কে বলা হয়েছে যে পৃথিবীর সকল মানুষই হচ্ছে আদমের সন্তান বা আদম ইবের সন্তান। তো তাদের প্রত্যেকেই কিন্তু সমানভাবে সমান মর্যাদার অধিকারী। এই কথাগুলো তারা এই ধর্মগ্রন্থের মধ্যে উল্লেখ আছে। তো আমরা একটু ওইগুলো ইন ডিটেলস একটু পড়ে নিতে হবে। এর জন্য ওই যে আমি যে দুইটা বইয়ের কথা বললাম, সেই দুইটা বই একটু পড়ে নিতে হবে। যে কোশ্চেনগুলো আসছে দেখা যাচ্ছে, সকল মানুষ জন্মগতভাবে সমান, সমাজকর্মের কোন মূল্যবোধের সাথে জড়িত, ব্যক্তির মর্যাদা ও মূল্য এটার সাথে জড়িত। তারপর ভ্যালু বেজ অফ সোশ্যাল, কোন ব্যক্তির লেখা বই, যে কোনো আরবের উপর অনারবের শ্রেষ্ঠতা নাই, যে এই ধরনের কোশ্চেন আসতে পারে। মূলত কোশ্চেনগুলো এরকমই হবে এখান থেকে যদি আসে। কোনো আরবের উপর অনারবের শ্রেষ্ঠতা নাই, এটা কোন ধর্মের বাণী আর কি, ইসলাম ধর্মের, ঠিক আছে। এবার কোনো ধর্মের অহিংসা পরম ধর্ম, এটি কোন ধর্মের বাণী উল্লেখ করা হবে। জীবে প্রেম করে যেইজন সেজন সে বিচে ঈশ্বর, এটা কোন ধর্মের বাণী, ঠিক আছে না। উত্তর এই যে হিন্দু ধর্মের। এবং এটা কে করছে আসলে, এটা কিন্তু বিবেকানন্দের উক্তি আর কি। এই যে আমি এটা ব্যাখ্যা সহকারে দিয়ে দিচ্ছিলাম, এটা দেখে নিতে হবে। তারপর যে চ্যাপ্টারটা আসে সেটা হচ্ছে হিউম্যান রাইটস। একদম আলোচনার সর্বশেষ দিকে আমরা চলে আসছি। এই অংশটুকুর মধ্যে বলছিলাম যে সোশ্যাল জাস্টিস যেটা, এটা দরকারই হবে না, কারণ সোশ্যাল জাস্টিসের কোনো ওইভাবে কোনো টপিক আসলে ওই সাধারণ জ্ঞান থেকে আসার মতো নাই, মানে এমসিকিউর মতো আলোচনার মতো ওইভাবে খুব বেশি নাই। বাট আছে যে অংশটুকু, সেটা হিউম্যান রাইটস। হিউম্যান রাইটস সারা পৃথিবীতে আলোচিত একটা টপিক। এবং সম্প্রতি নিশ্চয়ই দেখতেছি যে মানবাধিকার যে কমিশন, এটা প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের সাথে বেশ একটা আলোচনা চলতেছে এর সাথে। এবং এটা নিয়ে বলা হচ্ছে যে বাংলাদেশের ভবিষ্যতের রিস্ক অথবা সম্ভাবনা, দুইটা পক্ষই কিন্তু দুই ধরনের মতামত এখানে শো করতেছে। সেই দৃষ্টিভঙ্গি থেকে হিউম্যান রাইটসটা আসলে কি, এটা আমরা একটু প্রথমে জেনে নিই। মানুষ নর্মালি হচ্ছে যে এই পৃথিবীতে স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যে যে অধিকারগুলো, মানে হুইচ রাইটস শুড বি এনশিওরড অ্যাজ এ ফর দ্য অল পিপল টু সার্ভাইভ অন দ্য রিয়েল or realistic world or materialistic world, which rights are needed, that is called the হিউম্যান রাইটস। হিউম্যান রাইটসের মধ্যে আমরা জানি যে এটা আসলে কয়েকটা আইনের সমন্বয়ে গঠিত। নর্মালি হচ্ছে ধরা হয় ইউডিএইচআর, যেটা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, যেটা 1948 সালে 10 ডিসেম্বর ঘোষিত হয়েছিল। এই আইনটাকে নর্মালি ধরা হয়েছে মানবাধিকারের সবচেয়ে বড় মানে সনদ, যেটাকে বলা হয় চার্টার। তারপরে এটার সাথে জড়িত কিন্তু অনেকগুলো আইন আছে, যেমন শিশুদের জন্য কতগুলো স্পেশাল আইন, নারীদের জন্য কতগুলো স্পেশাল আইন, এরপর হচ্ছে বৃদ্ধদের জন্য কতগুলো আইন। এগুলো প্রত্যেকটাই হচ্ছে হিউম্যান রাইটসের অংশ। কারণ অ্যাজ এ হিউম্যান বিং, ইচ অ্যান্ড এভরি কান্ট্রি, ইচ অ্যান্ড এভরি সোসাইটি, হিউম্যান বিং as a community of any class, he or she will enjoy this opportunities. এই জন্য এই রাইটসগুলোর মধ্যে কি কি আছে আমরা একটু পরবর্তী এর মধ্যেগুলো দেখবো আর কি। কোশ্চেন এখান থেকে এটাও আসতে পারে যে মানবাধিকারের বৈশিষ্ট্য থেকে যদি কোনো কোশ্চেন আসে যে হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস ইজ দ্য মেজর ক্যারেক্টারিস্টিক ক্রাইটেরিয়া অফ দ্য হিউম্যান রাইটস, এরকম দিয়া প্রশ্নগুলো দিতে পারে। সার্বজনীনতা, সহজাত, অবিচ্ছেদ্য, আইনগত বৃদ্ধি, অবিচ্ছেদ্যতা, এরকম যে কোনো একটা অপশন দিয়ে রাখতে পারে। অথবা কোনটা নয় এমন দিয়েও 3টা দিবে আর একটা দিবে না, এমন কোশ্চেন আসতে পারে। তারপরে হিস্ট্রির ক্ষেত্রে আমরা একটু দেখছি যে মূলত আসলে এই হিস্ট্রিটাই এখানে এই অংশটুকু আসলে বেশি ইম্পর্টেন্ট, যে ইউডিএইচআরটা কত সালে ঘোষিত হয়েছে, এই ইনফরমেশনটা যেমন জরুরি। তারপর হচ্ছে এর কত নম্বর রেজলিউশন অনুসারে হয়েছে জাতিসংঘের এই রেজলিউশন, এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে সবচেয়ে বেশি। আর এই অংশটুকু হচ্ছে জানার জন্য আমাদেরকে পড়ে রাখতে হবে।
তারপর হচ্ছে জাতিসংঘের আসলে জানি তো 6টা পরিষদ, কোন পরিষদটা আসলে এই হিউম্যান রাইটস ঘোষণার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছিল, এই ইনফরমেশনটা ওই জায়গার মধ্যে জরুরি। এবং আমরা জানি যে 50টা রাষ্ট্র নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত ছিল, 50 রাষ্ট্রের মধ্যে কয়টা রাষ্ট্র আসলে হিউম্যান রাইটসের পক্ষে ভোট প্রদান করেছিল, এটা জানাটাও ততটুকু মানে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। তারপর হচ্ছে কোন কোন রাষ্ট্র দেয় নাই অথবা কোন কোন রাষ্ট্র দিচ্ছে, এগুলো আমাদের জানাটা একটু জরুরি হবে। এবং আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি যেটা বলছে আর কি, যে আমাদের শুধুমাত্র হিউম্যান রাইটস বলতে ওই ইউডিএইচআরকে যদিও বোঝানো হয়, ইউডিএইচআরের 30টা আর্টিকেল যদিও বোঝানো হয়, এরপরে ইউডিএইচআরের মধ্যে আরও অনেকগুলো আইন নতুন করে বর্তমান তফসিল হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই আইনগুলো আমরা একটু দেখবো যে পরবর্তীতে কী কী আইনগুলো আছে। এই যে গণহত্যার অপরাধ ও প্রতিরোধ আইন, গণহত্যার অপরাধ প্রতিরোধ এবং শাস্তি সংক্রান্ত কনভেনশন 1948 সালে যেটা গৃহীত হয়েছে এবং 1951 সালে যেটা কার্যকর হয়েছে, এই আইনটাও কিন্তু এখন মানবাধিকারের অংশ হিসেবে অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে জাতিগত বৈষম্য সকল প্রকার নির্মূলনী কনভেনশন, যেটা সিআরডি 1965 সালে গৃহীত হয়েছে এবং এটা 1969 সালে কার্যকর হয়েছে। নারীর প্রতি সিডো কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন, এই যেটা এটা তো খুবই ইম্পর্টেন্ট আর কি। এটাতে কোশ্চেন অনেক সময় আসছে এবং জেনারেল বিসিএসগুলোতেও প্রায় অনেকগুলো কোশ্চেন আসছে যে সিডো কত সালে গৃহীত হয়েছে এবং কত সালে এটা কার্যকর হয়েছে। 1979 সালে গৃহীত হয়েছে, 1981 সালে কার্যকর হয়েছে। এরপর জাতিসংঘের নির্যাতনের বিরুদ্ধে কনভেনশন ক্যাট হচ্ছে মূলত আসলে 1984 সালে। শিশু সনদে যে এটা একটা জেনারেল বিসিএস অনেকবার কোশ্চেন আসছে, তো এই জন্য এখন তো টেকনিক্যাল বিসিএস যেহেতু সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত আছে, তো এই কোশ্চেনটা খুবই আসতে পারে। 1999 সালে সিআরসি কনভেনশন অন দ্য রাইটস অফ চিলড্রেন, সিআরসি কত সালে গৃহীত হয়েছে? 1990 সালে হচ্ছে কার্যকর হয়েছে। এটা ওই জন্য ইনফরমেশনটা গুরুত্বপূর্ণ। শ্রমিকদের অধিকারের জন্য একটা কনভেনশন আছে, এটা কত সালে গৃহীত হয়েছে, কত সালে কার্যকর হয়েছে, এই দুইটা ইনফরমেশনও সেমভাবে ইনফরমেশন ইম্পর্ট্যান্ট। এবার আসি যে এই হিউম্যান রাইটসের প্রথম যে বেসিক ইনফরমেশনগুলোর দিকে কী কী ধরনের কোশ্চেন আসতে পারে দেখি। নারীর প্রতি সকল বৈষম্য বিলোপ কত সালে হয়েছে, যেটা কোশ্চেনটা আসছে না, মনে করেন একটা গৃহীত হয়েছে 1979 সালে। আপনার আন্তর্জাতিক নারী দিবস কত সালে? 8 মার্চ, এটা আমরা জানি। তারপর হচ্ছে শিশু অধিকার সনদ কত সালে গৃহীত হয়েছে? এটা তো আমরা নিশ্চয় জানি যে 1989 সালে, কার্যকর হয়েছে 1991 সালে। এবার আসি মানবাধিকার ঘোষণায় যে ইস্যুটা, এটা টোটাল আমরা জানি, এখানে ইনফরমেশন জাস্ট হচ্ছে এটা জরুরি। 1948 সালে ঘোষণাটি 500টিরও ভাষায় অনুবাদ করা হয়েছে, এটা মোটামুটি সবাই জানি। এরপর হচ্ছে মানবাধিকার সনদের ধারাগুলো, যদি কোশ্চেন আসে তারপরে সেটা হচ্ছে মানবাধিকার সনদ কয়টা আছে। এই যে মোটামুটি ধারা হচ্ছে মানে বা যেটা বলে আর্টিকেল অথবা সেকশন, নর্মালি তো এটা এগুলো আর্টিকেল না, ধরা হয় হচ্ছে সেকশন। টোটাল সেকশন হচ্ছে 30টা সেকশন। তোর মধ্যে কতগুলো দেখবেন যে আমি একটু করে দিছি, বোল্ড করে দিছি, যে আর্টিকেলগুলো, সেই আর্টিকেলগুলো মূলত বেশি ইম্পর্টেন্ট। সকল মানুষ স্বাধীনভাবে সমান মর্যাদা ও অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। অল হিউম্যান বিংস আর ইকুয়াল অন ডিগনিটি, ইকুয়াল ইন ডিগনিটি অ্যান্ড রাইটস অ্যান্ড দে বর্ন ইকুয়ালি। এই যে কনসেপ্টটা, এটা থেকে কোশ্চেন আসছে মনে বিশ্বাস একবার, তো এই জন্য এই আর্টিকেলটা ইম্পর্টেন্ট। তারপর যে আর্টিকেলগুলো আছে একটু ভালো করে পড়ে নিতে হবে। এই যেগুলো একটু আমি বোল্ড করে দিচ্ছি সেগুলো বেশি প্রায়োরিটি সম্পন্ন হবে। কারো ব্যক্তিগত গোপনীয়তা কিংবা তার গৃহ পরিবার চিঠিপত্রের ব্যাপারে, এই যে ব্যক্তিগত গোপনীয়তা, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে তার জাতি ধর্মকর্ম নির্বিশেষে সকলে পূর্ণবয়স্ক নারীর বিয়ে করা, পরিবার প্রতিষ্ঠা করার অধিকার থাকবে, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এই যে প্রত্যেকে মত প্রকাশের স্বাধীনতা, এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। প্রত্যেকে ধর্ম, বিবেক ও চিন্তার স্বাধীনতা রয়েছে, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সামাজিক নিরাপত্তা, হ্যাঁ এরকম ইম্পর্টেন্ট, কারণ আমরা সমাজ কল্যাণের একটা আইডিওলজি সোশ্যাল সিকিউরিটির সাথে জড়িত হচ্ছে আর্টিকেল 22 বা অথবা সেকশন 22, এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট হবে। তারপরে যে স্বাধীনভাবে চাকরি বেছে নেওয়ার অধিকার অথবা ফ্রিডম অফ প্রফেশন, এটাও খুব ইম্পর্টেন্ট এই আর্টিকেল অনুসারে। বিশ্রাম ও অবসরের যে অধিকার, যেটা বলা হচ্ছে বিশ্রাম অবসর বলতে এন্টারটেনমেন্ট, মানে মানব অধিকারে আছে মানবিক যে চাহিদাগুলো, মৌলমানবিক চাহিদাগুলো, তার মধ্যে অন্যতম একটা চাহিদা ছিল হচ্ছে চিত্ত বিনোদন। ছিল আর্টিকেল, ওই যে বাংলাদেশের সংবিধানে যে আর্টিকেল কত নম্বর বলা হয়, ওটা যেমন ইম্পর্টেন্ট 18(3), এবং এটাও ঠিক একইভাবে সেমভাবে ইম্পর্টেন্ট 15C, এবং এটা এখানে ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আর্টিকেল 25, যেটা এর মধ্যে খাদ্য, বসবাসন, চিকিৎসা, প্রয়োজনীয় সমাজকর্মমূলক সকল কর্মকাণ্ড, তার মানে হচ্ছে মৌলমানবিক চাহিদা নিয়ে আর্টিকেল কত নাম্বার ইন্ডিকেট করা হয়েছে, এই ধরনের কোশ্চেন আসতে পারে। তারপর আসতে পারে যে শিক্ষার বিষয়ে কত নাম্বার আর্টিকেল বলা হয়েছে, এটা ইম্পর্টেন্ট। এইভাবে টোটাল হচ্ছে
আর্টিকেলগুলো থেকে মানবাধিকারের যে কোনো কোশ্চেন এখানে সাপোর্ট করতে পারে। তবে আমি তো বলছি 30টা আর্টিকেল সবগুলো মুখস্থ করা কি দরকার? ওইভাবে দরকার হবে না, যেগুলো ভুল করে দিচ্ছে আমরা সেগুলো একটু আপাতত পড়ে নেব, তাহলে হবে আর কি। মোটামুটি এই যে কোশ্চেনটা মোটামুটি অনেকবার আসছে, এই জন্য আমি এটা দিলাম। সকল মানব জন্মগত সমান, মানবাধিকার কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে? 1 নম্বর অনুচ্ছেদে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস কত সালে? এই যে 10 ডিসেম্বর। এটা মোটামুটি অনেকবার আসা প্রশ্ন, মনে হচ্ছে কমপক্ষে 3-4 বার কোশ্চেন আসছে। আর কত চাকরি পরীক্ষা আসছে তার কোনো নিশ্চয়তা নাই, অনেকবার অনেক জায়গার মধ্যে আসছে। আন্তর্জাতিক মানবাধিকার সনদ কত সালে গৃহীত হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সেভারাল টাইমস এটা পরীক্ষা আসছে, আমরা দেখছি 10 ডিসেম্বর 1948। মানবাধিকার সনদের কত নম্বর অনুচ্ছেদে সামাজিক নিরাপত্তা ইস্যুটা উল্লেখ করা হয়েছে? 22 নম্বর আর্টিকেলের মধ্যে। তো এটাই যে 22 নম্বর আর্টিকেল, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মোটামুটি এই চ্যাপ্টারে যা যা কোর এবং মেজর ম্যাটেরিয়ালসগুলো ছিল এবং আপনাদের জন্য যে যে ট্রিপসগুলো দরকার ছিল, টিপসগুলো দরকার ছিল, প্রত্যেকগুলো আপনাদের সামনে উল্লেখ করা হয়েছে। এবং আপনার খেয়াল রাখতে হবে যে অংশটুকু যেভাবে বলছি, যে বইগুলো রেফার করে বলছি, সেই অংশটুকু সেই বই থেকে কালেক্ট করে নিতে হবে। সাথে হচ্ছে পড়াশোনা আসলে কোনো শেষ না, মনে রাখতে হবে যেটা পড়াশোনা কোনো শেষ নাই, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ নিয়ে থেকে আসলে পড়াশোনা করতেই হবে। আর সাথে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে যে পরীক্ষায় শুধু মানে ওই স্লাইড পড়া আর এটাই মানে না, মানে শেষ না। প্রশ্নগুলো কীভাবে আসতেছে, প্রশ্নগুলো ডাইমেনশন কোন কোন জায়গা থেকে ঘুরতেছে, আমি কিভাবে প্রশ্নগুলো অন্যদিকে নিচ্ছি, সেগুলো বুঝে নিতে হবে, তাহলে আরও সহজ হয়ে যাবে। আশা করি মোটামুটি যে চ্যাপ্টারগুলো পড়ানো হয়েছে এগুলো থেকে কোশ্চেন আসলে আপনারা সবাই ক্লিয়ারভাবে আনসার করতে পারবেন। আজকের মধ্যে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।